আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে লাইভে আসছি আমাদের বিশেষ ৩ জন গেস্ট নিয়ে। সো আমাদের আজকে টপিক বিষয় হচ্ছে আমরা স্পেশালি দেখতেছি এখন কোভিড-19 সব জায়গা প্যান্ডেমিক গ্লোবাল ওয়াইজ বাংলাদেশে সব জায়গা। বাট আসলে ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশ এই ব্যাপারে অনেক কনসার্ন এবং ওনারা সব দেশে যেভাবেই পারে আগায় যাচ্ছে। সো আমরা এখন দেখতেছি নিউজ পেপারে বা বিভিন্ন মাধ্যমে টিভিতে বা বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা দেখতেছি বাংলাদেশে আসলে স্বাস্থ্যের ব্যাপারে একটা গ্যাপ দেখা যাচ্ছে। সো এই গ্যাপের ব্যাপারে এখন সবাই একটা অনেক অনেক কোশ্চেন জাগতেছে সবার মধ্যে এটা। বাট আমরা জানতে চাচ্ছি এই স্বাস্থ্যের যে গ্যাপটা আছে সেটা কিভাবে কমানো যায় বা কিভাবে ইমপ্রুভ করা যায়। কারণ এখন করোনা পজিটিভ যে পেশেন্ট আসছে ওনারাও চিকিৎসা আসলে পাচ্ছে না অনেকেরা, বা যারা কোভিড-19 নেগেটিভ তারাও একটা বিভ্রান্ততে আছে যে আসলে কোন হসপিটাল ওদেরকে বলে নিচ্ছে না। আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে এগুলা শুনতেছি। এখন আমরা আমাদের গেস্টরা যারা আসছেন আমি পরিচয়ে যাচ্ছি। আমরা গেস্টদেরকে স্বাগতম জানাচ্ছি। ফার্স্টে আমি বলছি ডক্টর জাহাঙ্গীর খান। He is Senior Health Economist of Liverpool School of Tropical Medicine, Adjunct Researcher at Karolinska Institute of Sweden, and Adjunct Professor of James P. Grant School of Public Health at Brak University in Bangladesh. Dr. Khan previously worked as the head of Health Economics Unit of ICD-DRB. His research focuses on economic perspective of global health system, including healthcare financing, health-related poverty, efficiency and equity of health system, universal health coverage, and so forth. Thank you so much, Dr. Jahangir Khan, for joining us. Next, আমি পরিচয় দিতে চাচ্ছি Dr. Shafi Bhuiyan. He is Assistant Professor and Faculty of Public Health Professor of Toronto University, Branch Chair of Canadian Coalition Global Health Research, and he is also a visiting scholar of Ryerson University. Thank you so much, Dr. Shafi Bhuiyan, for joining us. And I want also to mention, he developed integration course for foreign doctors that integrate Canadian system easier. Thank you so much, Bhaiya. Thank you. And we have another guest, Mr. Shishir Morol. He is Chief Correspondent, Bangladesh Khatiman Shastro Bishoyak Sangbadik, Special Correspondent of Daily Prothom Alo. Thank you so much, Mr. Shishir Morol. Thank you. আমরা আমাদের গেস্টদেরকে সবাইকে পরিচয় করিয়ে দিলাম আপনাদের সাথে। আমরা যে কোনো একদিক দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। আমি মোহাম্মদ আনোয়ার শাহাদাত, আমি চিকিৎসক, আমি আমেরিকা প্রবাসী বাংলাদেশি একজন চিকিৎসক। তো ডক্টর শামিন, আর আমি হচ্ছে ডক্টর শামিন ইসলাম from New York. তো এখন আমরা প্রথমে চলে যাই, আমরা আমাদের সাংবাদিক ভাইয়ের কাছে প্রথমে যাই। আমরা ওনার কাছ থেকে প্রথমে আমরা একটু বাংলাদেশের বর্তমান অবস্থাটা জানি। শিশির মোড়ল, আপনি জানেন যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে আপনি অনেক কাজ করেছেন, অনেক নিউজ করেছেন, আমরা জানি বিভিন্ন সময় সেগুলো নিয়ে অনেক ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আপনি কি আমাদেরকে একটু খুব ইন্ট্রোডাক্টরি অল্প করে বলবেন কিনা যে বর্তমান কোভিড সিচুয়েশন এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা পুরো চালচিত্রটা আপনি কি খুব অল্প কথা আমাদেরকে একটু ধরে উঠাতে পারেন কিনা, যেটা নিয়ে আমাদের পরবর্তী বক্তার আলোচনা শুরু করতে পারবেন? আমি তো সাংবাদিক, আমি সাধারণত কথা বলি সবার শেষে অথবা খুব কম কথা বলি যে কোনো অনুষ্ঠানে অথবা সেমিনারে। আমি একদম ইন্ট্রোডাক্টরি বক্তব্য আমার জন্য দেওয়া কঠিন। তারপর আমি বলি যে আমি কি দেখছি বা গত ৩-৪ মাসে আমি কি দেখেছি। সেটা হলে একটু আমি তো প্রত্যেকদিন লিখছি, অলমোস্ট এভরিডে আমি লিখছি। একটা যেটা হয়েছে যে আমাদের শুরুটা দেরি হয়েছে, অনেক দেরিতে, মানে আমাদের প্রস্তুতিটা কম ছিল, এখনো প্রস্তুতি আমরা শেষ করতে পারিনি।
আমি মোটা দাগে কতগুলো জিনিস বলে যাচ্ছি। একটা হচ্ছে যে WHO বারবার করে বলছে টেস্ট 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 অ্যান্ড টেস্ট। আমরা এ পর্যন্ত টেস্ট করেছি মাত্র 1,67,294টা মাত্র আজকের দিন পর্যন্ত। তার মানে এখনো 2 লাখ টেস্টও আমরা করতে পারিনি। পার ডে আমরা বলা হচ্ছে যে আমাদের 10,000 করা উচিত, 15,000 করা উচিত, ইভেন 20,000 করা উচিত বলা হচ্ছে। আমরা এখনো পর্যন্ত কোনোদিন 10,000 করতে পারিনি। কবে করতে পারবো এটা আমরা এখনো নিশ্চিত বলতে পারছি না। টেস্টের জন্য এটা একটা বড় দুর্বল জায়গা। 2 নম্বর হচ্ছে যে আপনি টেস্ট করবেন, টেস্টের পরে আপনাকে আরো অনেক কিছু করার আছে। একটা বড় কাজ হচ্ছে আপনার কন্টাক্ট ট্রেসিং, সেটা অলমোস্ট নীল। শুরুতে কিছুটা হয়েছিল আপনি যখন আইডিসিআর করতো, এখন মোটামুটি সেটা প্রায় নাই এর পর্যায়ে চলে গেছে। এটা গেল হচ্ছে আপনার 2 নম্বর জিনিস। 3 নম্বর জিনিস হচ্ছে যে আপনার কতগুলো, আমি আমার কথায় একটু এলোমেলো হয়ে যেতে পারে কারণ আমি খুব একটা তৈরি হইনি। দেখেন বাংলাদেশে একটা বড় আলোচনা ছিল পোশাক শিল্পে শ্রমিকদের কি হবে কি না হবে। আপনি যে প্রায় 1.5 লাখের উপরে টেস্ট করলেন, এর ভিতরে পোশাক শ্রমিকদের কোনো আলোচনা নেই যে এই 1.5 লাখের ভিতরে পোশাক শ্রমিক ছিল কি ছিল না, অথবা যারা এ পর্যন্ত শনাক্ত হয়েছে তাদের ভিতরে পোশাক শ্রমিক আছে কি নাই। আপনি যখন সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলছেন তখন একটা বড় বিতর্ক ছিল যে আমাদের বস্তিতে যারা বাস করে বা নিম্নবিত্ত তাদের কি হবে, তাদের পক্ষে এটা মেনে চলা সম্ভব কিনা। কিন্তু আপনার কোনো তথ্য নাই সেখানে কত মানুষ এ পর্যন্ত আক্রান্ত হচ্ছে কি হয় নাই। তাদের পক্ষে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলা সম্ভব না আপনি বলছেন, কিন্তু তাদের কোনো তথ্য আপনাদের কাছে নাই। আপনি খুবই উদ্বেগ আপনার আছে পোশাক শিল্পের শ্রমিকদের নিয়ে, তাদের ব্যাপারে আপনার কোনো স্পেসিফিক তথ্য নাই। আবার চিকিৎসার ক্ষেত্রে মোটা দাগে দুটো জিনিস বলি। একটা হচ্ছে যে এ পর্যন্ত আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আপনি লিখে রাখেন। আমি একটু এখানে চলে যাব। আপনার আমাদের হেলথ ইকোনমিক্স নিয়ে কাজ করেছেন আমাদের ভিতরে একজন গেস্ট আছেন যার বিস্তর কাজ করা আছে হেলথ ইকোনমিক্স নিয়ে। আমি ঠিক আপনার এই জায়গাটাতে আমরা আবার ফিরে আসবো। আমি শুধু এখান থেকে একটু তার কাছে চলে যাই যে গার্মেন্টস শ্রমিকদের সাথে বর্তমান কোভিড এর সম্পর্কের সাথে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার সম্পর্কটা কি উনি আমাদের একটু বুঝিয়ে বলবেন প্লিজ স্যার। আপনি ডক্টর জাহাঙ্গীর খান, আপনার স্পিকার অফ করা, আপনি স্পিকারটা চালু করেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমাদের অর্থনীতিতে রেডিমেড গার্মেন্টস সেক্টরটা যে অনেক বড় ধরনের ভূমিকা, এটা নিয়ে আমাদের নতুন করে বলার কিছু নেই। এবং শুধুমাত্র রেডিমেড গার্মেন্ট ওয়ার্কার না, আমাদের ইনফর্মাল সেক্টর ওয়ার্কার্স, এটা হিউজ নাম্বার অফ পিপল, মানে ইকোনমিটা মূলতই তাদের দ্বারা তৈরি হচ্ছে বা চলছে। তো সেই ক্ষেত্রে কারণ আমাদের মোর দেন 80% ইনফর্মাল সেক্টর ওয়ার্কার্স ইন বাংলাদেশ, এবং অনেক লো ইনকাম বা লো এন্ড মিডল ইনকাম কান্ট্রিতে সিচুয়েশনটা এরকম। তো সেই ক্ষেত্রে রেডিমেড গার্মেন্ট ওয়ার্কারদেরকে অনেক সময় আমরা যদিও ইনফর্মাল ওয়ার্কার্স নাও বলি, ফুললি ফর্মাল বলাটাও একটু ডিফিকাল্ট। তো যাই হোক ওই ডেফিনেশনে আমি যাচ্ছি না। মূল যেটা সমস্যা হচ্ছে সেটা হলো যে যেহেতু এই মানুষগুলোর যদি বাসস্থানের দিকে আপনি খেয়াল করেন বা এই জিনিসের যে লিভিং স্টাইল গুলোর দিকে খেয়াল করেন, ওদের জন্য অত্যন্ত কঠিন কাজ করে যাওয়া, এবং পাশাপাশি যে রিকমেন্ডেশন গুলো আসছে সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য, এই কঠিন একটা অবস্থার ভিতরে এটা একটা বড় ধরনের ডায়লেমা যে ওনারা কাজ করবেন নাকি বাড়িতে থাকবেন। এবং এই ব্যালেন্সটা নিয়ে আমাদের বাংলাদেশে মূলত বড় ধরনের যুদ্ধ চলছে এবং বিভিন্ন রকমের ডিসিশন তৈরি হচ্ছে। এক সময় মনে হচ্ছে যে ওনারা কাজ করুক, আবার মনে হচ্ছে না কাজ না করে বাসায় থাকুক। তো এই জিনিসগুলো আমরা খুব ফলো করছি। তো এখানে যে জিনিসটা খুব জরুরি সেটা হলো যে আমাদের ইকোনমিটাকে আমরা কিভাবে ব্যালেন্স করবো। আজকে সত্যিকার অর্থ যদি আমরা বলি যে বাংলাদেশের প্রায় 6 কোটি মানুষ যা অনেকটা মানে ইনফর্মাল সেক্টরে কাজ করে বা ডেইলি আর্নিং এর সাথে জড়িত, এই মানুষগুলো যদি আগামী 1 মাস কোনো ধরনের বেতন না পায় তাহলে ওনাদের কি দাঁড়াতে পারে ইকোনমিক কন্ডিশন। শুধু তাই না, আমরা যদি একটা মধ্যবিত্ত গ্রুপের দিকেও যে ব্যাপারটা কিন্তু একই ধরনের, 3 মাস বেতন পেল না, মানুষগুলো কিভাবে চলবে। তো
এই একটা বড় ধরনের জটিলতার মধ্যে আমরা পড়ে গেছি। আমাদের ইকোনমি হয়তো অনেক ডেভেলপ করেছে গত কয়েক বছরে, কিন্তু আসলে আমরা কোনো ধরনের ইকোনমিক সিকিউরিটি ক্রিয়েট করতে পেরেছি কিনা, এই জায়গাটায় আমরা সত্যিকার অর্থে ফিল করি যে আমরা খুব বেশি সাকসেসফুল হই নাই। আমরা আগাচ্ছি, কিন্তু আমাদের কোনো জমানো কিছু নাই যেটা দিয়ে আমরা সাপোর্ট দিতে পারি। এবং যদিও গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছেন, অনেক বড় অঙ্কের ডিক্লারেশন আমরা দেখেছি, বাট এগুলো কিভাবে বাস্তবে ওই মানুষগুলোর কাছে গিয়ে পৌঁছাবে, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কারদের কাছে গিয়ে ওই টাকাগুলো পৌঁছাবে যাতে করে ওনারা ওই সাপোর্টটা পান, সেই জিনিসটাও আমাদের কাছে একেবারেই ক্লিয়ার নেই। পাথওয়েটা কি? কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের নতুন নতুন অনেক অভিজ্ঞতা আসছে, যেটা জেনারেল সিস্টেমের সাথে, হেলথ বলেন নন হেলথ বলেন, এই সিস্টেমগুলোর সাথে তৈরি করা না এগুলো। যেমন আপনি যদি বলেন যে অনেক ওয়েলফেয়ার স্টেটে দেখা যায় যে ওইখানে ইনকাম সাপোর্ট সিস্টেম গুলো রেডি আছে, কাজে ওই চ্যানেল দিয়ে খুব সহজে ইউকে তে বলেন, বা আমরা ইউকে তে যেটা দেখি যে এমপ্লয়ারদেরকে ফান্ডিংটা দেওয়া হচ্ছে, তারা তাদের কোয়ালিফাইড এমপ্লয়ীদেরকে ট্রান্সফার করছে। কিন্তু বাংলাদেশে এই ট্রান্সফার প্রসিডিউরটাই বা কি হবে? আর কেনই বা একজন গার্মেন্টস ফ্যাক্টরি মালিক উনি প্রচুর টাকা লোন নিবেন যা গার্মেন্টস শ্রমিকদের জন্য, যারা এই মুহূর্তে কাজ করতে পারবেন না। তো কাজে এই বিষয়গুলো একেবারেই নতুন এবং নতুন অভিজ্ঞতা, এটা আমাদের ইকোনমিতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে। এবং তারপরে যদি আমরা যদি বলি যে ওনারা কাজ করবেন, আমাদের হেলথ সিস্টেম কি রেডি আছে যে ওনাদের যে ধরনের ইনফেকশন হতে পারে এবং প্রয়োজনে যে হেলথ সার্ভিস আমাদের দরকার হবে, এই সার্ভিসগুলো কি আসলে আমরা দিতে পারবো? ইন দ্য কনটেক্সট আমরা হার্ড ইমিউনিটির কথাও বলতেছি, এখন এটা রিসেন্ট ডিসকাশন অনেক বেশি হচ্ছে, বাট ওইটা হয়তো আমরা অ্যালাউ করতে পারি কেবলমাত্র যদি আমাদের হেলথ সিস্টেম এডিকুয়েট যে পেশেন্ট গুলো আসবে তাদেরকে আমরা সার্ভিস দিতে পারি। কিন্তু আমাদের পুরো বিষয়টা একটা হযবরল অবস্থায় এই মুহূর্তে আছে, যার জন্য হয়তো জিনিসগুলোকে আমরা এভাবে ম্যানেজ করতে পারবো না। তো আমার কাছে মনে হয় যে এটা একটা বড় ধরনের, আমাদের ইকোনমির জন্য একটা বড় ধরনের হুমকি, যে আমরা গার্মেন্টস রেডিমেড গার্মেন্টস ওয়ার্কারদের ঠিক এনশিওর করতে পারছি না যে সিচুয়েশনটা কি হতে পারে। এবং এটা শুধু তো ওনাদের না, আমি এটাকে সবার জন্যই আমি সিচুয়েশনটা একইভাবে দেখি। ইভেন আমাদের অনেক ফর্মাল সেক্টরে, ফর ইনস্ট্যান্স প্রাইভেট ইউনিভার্সিটির যারা শিক্ষকতা করেন, আমরা সেই জায়গায় গেল সিনারিও গুলো একই ধরনের। স্টুডেন্ট নাই, দেয়ার নো আর্নিং ফর দ্য ইউনিভার্সিটিজ, এন্ড হাউ ক্যান ইউ, মানে আপনি কিভাবে স্যালারিটা দিবেন? তো কাজে এই চ্যালেঞ্জটা পুরো বাংলাদেশ ফেস করছে। এবং গার্মেন্টস যেহেতু একটা বড় অংশ দখল করে আছে আমাদের ইকোনমির, সার্টেনলি এটার একটা খুবই বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। এটা ডিপেন্ড করে কতদিন আমরা এই সিচুয়েশনে থাকবো। আমার মানে প্রাইমারি রিফ্লেকশন এটাই। থ্যাংক ইউ সো মাচ ডক্টর জাহাঙ্গীর খান। এখন আমি একটা কোশ্চেনে যেতে চাচ্ছি ডক্টর শাকিব ভুঁইয়ার কাছে। আসলে আমরা এখন যেহেতু হেলথ সিস্টেম ইমপ্রুভমেন্ট ফোরামের ভিত্তিতে কথা বলতেছি, আমরা চাচ্ছি বাংলাদেশে একটা আইডিয়াল হেলথ সিস্টেমটাকে বাস্তবায়ন করতে। এখন এই আইডিয়াল হেলথ সিস্টেমের প্রেক্ষিতে আমাদের বাংলাদেশটা আসলে এখন কোন পর্যায়ে আছে? আপনি যদি কিছু আপনার মতামত দিতেন। ধন্যবাদ। আসলে হেলথ সিস্টেম ইমপ্রুভমেন্ট ফোরামকে ডক্টর শামীম এন্ড আনোয়ার ভাই রেসপেক্টেড শিশির মুরলদা, অনেক বছর পর আমরা একটা প্ল্যাটফর্মে জড়ো হয়েছি কিছু বলার জন্য। আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। আমি শুনতেছিলাম শিশিরদার বাংলাদেশের প্রস্তুতি এবং কোথায় আমরা এখন আছি, এবং কোভিড রিলেটেড কন্ট্রাক্ট ট্রেসিং এটসেট্রা, এবং জাহাঙ্গীর ভাই বলেছেন খুব সুন্দর করে ইনকাম রিলেটেড উইথ দ্য গার্মেন্টস ওয়ার্কার ইকোনমি এন্ড হেলথ সিস্টেম প্রিপেয়ারনেস এন্ড সার্ভিসেস। তো আমি যদি খুব সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে বাংলাদেশে কেন, বিশ্বের যে কোনো জায়গায় হেলথ সিস্টেম যতই উন্নত থাকুক, সবাই একটা ঝাঁকিতে আছে এখন, এবং বাংলাদেশ তার থেকে আলাদা নয়। আমরা জানি WHO কি বলে বা স্ট্যান্ডার্ড প্রোটোকলে কি আছে। একটা হেলথ সিস্টেম তখনই আমরা বলবো ফাংশনিং ওয়েল, যেখানে আমাদের ট্রেন্ড ম্যান পাওয়ার এন্ড মোটিভেটেড হেলথ প্রফেশনালরা থাকবেন সেখানে। আমার চিন্তা করতে হবে বাংলাদেশ এখন কোথায় আছি। সেকেন্ড যে পয়েন্ট আমার মনের মধ্যে আসে, একটা হেলথ ওয়েল ফাংশনিং সিস্টেম বলতে আমরা বুঝি ওয়েল মেনটেন্ড ইনফ্রাস্ট্রাকচার। বাংলাদেশে আমরা এখন কোথায় আছি? আমরা বুঝতে হবে
রিলায়েবল সাপ্লাই চেইন ঠিক আছে কিনা, অর্থাৎ মেডিকেশন ও টেকনোলজি আমরা ইনবিল্ড আছে কিনা, অর্থাৎ তার জন্য যে ইকোনমি, যে ফান্ডিং দরকার, ব্যাকআপ আমাদের আছে কিনা, আমরা কোথায় আছি। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হেলথ সিস্টেম প্ল্যানিং এন্ড পলিসি, যে শিশিরদা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন প্রস্তুতিটা ছিল না, ওগুলা আমাদের কি অবস্থা, আমরা কি এভিডেন্স বেসড প্র্যাকটিস পলিসি ফলো করছি কিনা। এই 5টা জিনিস আমার মনে সবসময় দাগ কাটে, আমি ক্লাসরুমেও বলি, এবং বাংলাদেশের থেকে ডিফারেন্ট না। কাজে বাংলাদেশের যদি আমি প্রেক্ষাপটে আমার অভিজ্ঞতা, যখন আমি কাজ করেছি বাংলাদেশে, আমি জানি খুব সুন্দর ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে ফ্রম ভিলেজ টু দ্য সিটি অ্যাভেলেবল, বাট এখন এটা কতটুকু কার্যকরী এবং কারা এটার সাথে জড়িত। কিছুক্ষণ আগে আমি শুনতেছিলাম আরেকটা ডিসকাশনে বলা হচ্ছিল যে মানুষের আচরণগত পরিবর্তন দরকার। সো আমার প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনটা আমাদের সিস্টেমে আমরা ইমবেডেড করতে পারছি কিনা বা করবো কিভাবে, সেটা হচ্ছে আসলে বিষয়। সো এখানে শুধু হেলথ সিস্টেম বলতে আমরা নর্মালি বাংলাদেশের লোকদের একটা আইডিয়া হয়েছে যে ডাক্তার সাহেবরা নেই, অর্থাৎ ডাক্তার সাহেবরা সেবা দিচ্ছে না, অর দিচ্ছে, এটা আমরা জাজমেন্টে নিয়ে চলে আসি। আলটিমেটলি একটা হসপিটাল যখন আমরা কথা বলি, ইট ওয়ার্কস আন্ডার এ হেলথ সিস্টেম। এই যে 5টা পয়েন্ট আমি বললাম, সো আমার দেখতে হবে চেকলিস্টে 5টার মধ্যে আমরা কোথায় আছি। আমি কোনো জাজমেন্টে যেতে চাই না, সেইটা আমাদের আসলে এখনই বিবেচ্য বিষয়। সো করোনা আমাদেরকে দেখিয়েছে, সো আমরা এক্সপোজ হয়েছি যে এই সিস্টেমটা কতটুকু ব্রোকেন। সো এটা হাউ টু ফিক্স ইট। সো ইটস ইজি সলিউশন নাই অবশ্যই, হেলথ সিস্টেম ইজ এ কমপ্লেক্স ফ্রম ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, হোয়ারএভার। সো বাংলাদেশে নাথিং ডিফারেন্ট। সো আমাদের চিন্তা করতে হবে আমরা একটা একটা করে কিভাবে সেটা অ্যাড্রেস করতে পারি এবং সিস্টেমেটিক ভাবে, তাইলেই হয়তো আমরা এই মহামারী থেকে আমরা পরিত্রাণ পাইতে পারি। সো এটা হচ্ছে আমার ইনিশিয়াল ফিলিংস, যে আমরা প্রিপেয়ার্ড হতে হলে আমাদের সিস্টেমটা ওয়ার্ক করতে হবে। আমরা যদি কোনো কিছু এক্সিকিউট করতে চাই, সার্ভিস প্রোভাইড করতে চাই, আমাদেরকে রেডি হতে হবে, এবং রেডি হতে হলে আমাদের ফান্ডিং এনশিওর করতে হবে, ইকোনমি চলে আসে। এবং আমরা যদি চিন্তা করি, এক্সাম্পল আমি জানি জাহাঙ্গীর ভাই বলবেন, জিডিপি, আমরা যারা G8 কান্ট্রিতে থাকি, আমরা জানি 9-10% জিডিপি খরচ করা হয়। বাংলাদেশে মনে হয় সরকার এবং প্রাইভেট বোথ মিলে 1%-2% এর বেশি হবে না। সো এটা অনেক চ্যালেঞ্জ অবশ্যই, বাট অন দ্য আদার হ্যান্ড স্কিল, ম্যান পাওয়ার আমাদের একটা বিষয়, তাদেরকে সিস্টেমে নিয়ে আসা। শুধু হসপিটাল মানে শুধু ডাক্তার নয়, আমি বলবো, সবসময় বলি, হাসপাতাল হচ্ছে একটা বক্স বা একটা ইনস্টিটিউশন, যেখানে বিভিন্ন সেক্টরের লোকদেরকে নিয়ে আসা হয়, and how they collaborate each other well, the system will function that well. So only একটা পিলার উপর ডিপেন্ড করলে চলবে না, ঘরে যেরকম 4টা পিলার বা 8টা পিলার থাকে, সবাইকে সমানভাবে আমাদেরকে এম্পাওয়ার করতে হবে। সেটা হচ্ছে আমার ফিলিংস অ্যাজ অফ নাও। ওকে, আমরা শিশিরদাকে একবার থামিয়েছিলাম, আমরা সেখানে যেতে পারি, বাট তার আগে আমি একটা ছোট্ট আমার অভিজ্ঞতা শেয়ার করি। আমি বাংলাদেশের চিকিৎসক থাকার পরে যখন প্রথম দেশের বাইরে আসলাম, আমি জাস্ট এটা শিশিরদাকে জানানোর জন্য বলছি, উনি সাংবাদিক, উনি হসপিটালের ব্যাপারটা অতটা ভালো দেখেন না আমাদের মতো। তো আমাদের সাথে আরো 2জন প্রবাসী চিকিৎসক আছেন যারা বাংলাদেশ থেকে, তারা একমত হবেন। দেশের বাইরে কিন্তু চিকিৎসকদের সহযোগী হাত যারা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, নার্স, এরা যে কি পরিমাণ দক্ষ, প্রায় ফিজিশিয়ান, বাংলাদেশি ফিজিশিয়ানদের কাছাকাছি দক্ষ এরা। আমরা কিন্তু এই অভিজ্ঞতা ছিল না বাংলাদেশে যে সাপোর্টিং স্টাফ কি পরিমাণ দক্ষ হতে পারে। এটা দেশের বাইরে আসার পর আমরা দেখলাম, এবং কি সিস্টেমেটিক এবং কি পদ্ধতিগত ভাবে, এবং প্রত্যেকের একই সিস্টেমে 10 জনকে আলাদা আলাদা ভাবে একটা জিনিস জিজ্ঞেস করলে একই উত্তর পাওয়া যাবে। তো যাই হোক, আমি আবার শিশিরদার কাছে ফিরে যাই। শিশিরদাকে আমরা যেখানে থামিয়েছিলাম, আমরা ঠিক সেখানে আবার ফেরত যাই। এর ভিতরে তো আমার আরো অনেক বিষয় আসলে যেখানে আসলে আমি কথা বলতে পারি। একটা হচ্ছে যে আচ্ছা, আমি ওই প্রস্তুতি জায়গাটাতে ফেরত যাই, যে জায়গাতে আমাদের কাজগুলো চলছিল। একটা হচ্ছে যে আমরা কোন জায়গাতে আটকে আছি, একটা যে জায়গাতে আমরা কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছি না, মানে আমাদের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে পারছে না, সেটা হচ্ছে যে একই হাসপাতালে কোভিড নন কোভিড চিকিৎসা হবে কি হবে না, এই সিদ্ধান্তে আজকে পর্যন্ত আমরা আসতে পারিনি। আমরা কি কোভিড এর জন্য আলাদা হাসপাতাল করবো না করবো না, আমরা ঢাকা মেডিকেল যে মডেলে গেল সেখানে গেল কি গেল, এই যে কোন হাসপাতালকে আমরা নেবো কি নেবো না, এই সিদ্ধান্তে আমরা এখনো পৌঁছতে পারলাম না। মানে এটা খুবই দুঃখজনক। এই সিদ্ধান্তে পৌঁছতে পারলাম না বলে
দেখেন যে যারা নন কোভিড পেশেন্ট তারা কিন্তু বড় ধরনের একটা দুর্বিষহ পরিস্থিতির ভিতরে আছে, যে ডিটেল আমি বলবো না, মানে বলার দরকার নেই, আপনারা বুঝতে পারছেন। এখন এই একটা পরিস্থিতি যখন চলছে, তখন আমি যদি শুধুমাত্র কোভিড হাসপাতালের দিকে তাকাই, মানে আমরা সাংবাদিকরা না, দেশবাসী কোনো তথ্য পাচ্ছে না গভর্নমেন্টের কাছ থেকে। কোন ধরনের তথ্য আমি চাই? যেমন চাই একটা বড় ধরনের বিতর্ক আছে যে আমাদের আইসিইউ আছে কি নাই, অক্সিজেন সাপ্লাই পর্যাপ্ত আছে কি নাই, বা আমাদের ভেন্টিলেটর পর্যাপ্ত আছে কি নাই, আমাদের কতজন রোগীর এটা লাগবে কি লাগবে না। এই ধরনের তথ্য আজকের দিন পর্যন্ত আইডিসিআর থেকে আমরা পাই। যে আমাদের হাসপাতালে যত রোগী আছে তাদের ভিতরে মাইল্ড কেস কত, মডারেট কেস কত, সিভিয়ার কত, বা মানে আরো অন্য ধরনের রোগী কত, এই ধরনের আপনি যদি এখনো পর্যন্ত এই ধরনের কোন একটা তথ্য বা পরিসংখ্যান দেশবাসীকে জানাতে না পারে যে কোন ধরনের রোগীকে আমি কোন ধরনের সহায়তা দিচ্ছি, এই ধরনের তথ্য কিন্তু আমরা পাচ্ছি না। এই না পাওয়ার কারণে মানুষের কিন্তু নানা ধরনের সন্দেহ হয়। আমি যখন হাসপাতালের ভিতরে কি হচ্ছে এটা আমি জানতে পারছি না, তখন কিন্তু মনে হয় যেন হাসপাতালের ভিতরে এমন কিছু চলছে যে সরকার আমার কাছ থেকে গোপন করছে। এই একটা যে আমি যখন তথ্য পাচ্ছি না, এই তথ্য না পাওয়ার কারণে আমার নানা ধরনের সন্দেহ হচ্ছে। আমি যদি কোনো একটা জায়গা থেকে সঠিক তথ্যটা নিয়মিত পেতাম, তাহলে কিন্তু মানুষের এই আস্থাটা থাকতো। মানুষের আস্থা নষ্ট হচ্ছে এই কারণে যে মানুষ তার প্রয়োজনীয় সঠিক তথ্যটা ঠিক সময় পাচ্ছে না। এটা একটা বড় জায়গা। আর আপনারা যখন বললেন যে চিকিৎসক এবং মানে যেমন ধরেন যে গত 5 বছর ধরে চিকিৎসক বিষয়ে আমি কোনো লেখা লিখি না, মানে চিকিৎসকরা দায়িত্ব অবহেলা করেন ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই। ইনফ্যাক্ট আমি এখনো পর্যন্ত এই কোভিড নন কোভিড এর সময় কিন্তু আমি এটা লিখি নাই। আমার বক্তব্য হচ্ছে যখন হেলথ সেক্টর নিয়ে কথা হয় বাংলাদেশে, তখন ধরেই নেওয়া যায় হেলথটা শুধু ডাক্তাররাই বোঝে, এর বাইরে যে আর কেউ বুঝতে পারে এটা বাংলাদেশের চিকিৎসকরা এটা মনে করেন না। চিকিৎসকরা মনে করেন হেলথ মানে হচ্ছে চিকিৎসকদের বিষয়, কিন্তু আবার যখন চিকিৎসা নিয়ে সমালোচনা হয় তখন তারা বলে হেলথের সঙ্গে কিন্তু অন্য মানুষও আছে, নার্স আছে, টেকনোলজিস্ট আছে, ইত্যাদি আছে। টেকনোলজি যদি আপনার থেকে থাকে চিকিৎসার সঙ্গে, তাহলে এত যে একটা দুঃসময় যাচ্ছে, একজন চিকিৎসক নেতা কিন্তু বললেন না যে গত 10 বছর ধরে যে টেকনোলজি নিয়োগ বন্ধ আছে সেই নিয়োগটা এখন করে দেওয়া হচ্ছে। তারা কিন্তু চট করে 2000 চিকিৎসক নিয়োগের দিকে চলে গেলেন, 5000 নার্সের নিয়োগ থেকে চলে গেলেন, একজনও বললেন না টেকনোলজিস্ট নিয়োগ করা দরকার, কারণ আমরা কোনো জায়গাতে টেকনোলজিস্ট পাচ্ছি না। আপাতত এখানে থাকবে, আপনাদের কথা শুনবো। থ্যাংক ইউ সো মাচ শিশির মরা ভাই। আমি ডক্টর জাহাঙ্গীর খানকে একটা কোশ্চেন করতে চাই আপনার কমেন্টের ফলো করে। আসলে সবকিছুর জন্য একটা রিসোর্স দরকার। আমরা আসলে অনেক কিছুই করতে চাই ইমপ্রুভমেন্টের জন্য, বাট এই রিসোর্সটা যে আমাদের দরকার আছে এই ব্যাপারে বাংলাদেশের এখন কোন পর্যায়ে আছে রিসোর্সের ক্ষেত্রে, বা কিভাবে বাংলাদেশ ইজিলি বা ইকোনমিক্যালি কিভাবে আমাদেরকে যেগুলো দরকার আছে সেগুলো প্রোভাইড করতে পারবে হেলথ সেক্টরের জন্য? থ্যাঙ্কস। রিসোর্সের যে প্রয়োজনীয়তাটা এখানে আমাদের একটু খেয়াল রাখা দরকার যে আমরা কার সাথে তুলনা করে এই কথাগুলো বলবো। আমরা যদি আমাদের আশেপাশের দেশগুলোর কথাও ভাবি, মানে আমরা অনেক উন্নত সিস্টেমের কথায় গেলাম না, তাতেও আমরা যে জিনিসটা বাংলাদেশে দেখতে পাই সেটা হলো যে বাংলাদেশে হেলথে সবচেয়ে কম খরচ করে পুরো সাউথ এশিয়ার ভিতরে যে দেশগুলো আছে, $36 পার পার্সন খরচ করা হয়। আমরা নেপালেও দেখতে পাচ্ছি $48 এবং অন্যান্য পাকিস্তানি $45 এবং আরো বেশিও খরচ করছে কোনো কোনো দেশে। তো আমাদের রিসোর্স খুবই সীমিত, এবং আমরা যদি আরেকটা জায়গায়, এবং এই রিসোর্সের ভিতরে বিশাল বড় অংশ মোর দেন 70% আমরা আমাদের নিজেদের পকেট থেকে খরচ করে সেবা নিয়ে থাকি। কাজেই এটার ভয়াবহতাটা অনেক বেশি। আমরা আগেও কিছু রিসার্চ করেছি যেখানে আমরা দেখেছি এটার কারণে অনেক মানুষ পভার্টিতে বা দরিদ্র হয়ে যায়, অনেক পরিবার, সেই সমস্যাগুলো রয়েছে। দ্বিতীয় যে বিষয়টা সরকারের কন্ট্রিবিউশনের জায়গাটা, বাজেটারি অ্যালোকেশনটা, সেটাও আমাদের
সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে কম, 0.8% অফ জিডিপি বাংলাদেশের বাজেটারি এলোকেশন ফর হেলথ। আমরা কাছাকাছি দেখতে পাই পাকিস্তান 0.9%, কিন্তু নেপালে 2.3%। সো আমরা এই দুইটা জায়গায় কিন্তু অত্যন্ত দুর্বল। কখনো কখনো আমরা ক্রেডিট নেওয়ার চেষ্টা করি যে আমরা এত কম টাকা দিয়েও অনেক বেশি ম্যানেজ করছি অনেক মানুষ, বাট আসলে ম্যানেজমেন্টের তো দুইটা ব্যাপার আছে। এটা হলো যে আমরা কোয়ালিটি ম্যানেজমেন্টটা করতে পারছি কিনা, এবং সেই জায়গাটা আমরা রিয়েলি দুর্বল, অনেক বেশি দুর্বল আমাদের আশেপাশের। বাট আমাদের অবস্থাটা তো আমরা দেখতেই পাচ্ছি যে নট অনলি কোভিড, আমরা আগেও এই বিষয়গুলো সবসময় ভেবে এসেছি বা আলোচনায় এসেছে আমাদের আশেপাশে। আমরা যারা এই রিসার্চ গুলো করে থাকি তার আলোচনা করেছি যে আমাদের আসলে একদিকে টাকাও কম, আর একদিকে সার্ভিসের পরিমাণও, সার্ভিসের কোয়ালিটিটা সত্যি ভয়াবহ রকমের আমাদের দেশে। আর কোভিড এসে দেখাচ্ছে যে আসলে আমরা কিভাবে একেবারে হাল ছেড়ে দিতে হচ্ছে কোনো কোনো জায়গায়। এবং যেটা শিশিরদা খুব সুন্দরভাবে বিষয়গুলো, তথ্য বিভ্রাটের কথাগুলো বললেন। আমরা তথ্য কখন লুকাই? আমরা তথ্য তখনই লুকাই যখন আমাদের অক্ষমতাটা, তথ্য দিলেই অক্ষমতাটা ভেসে আসবে, তখন আমরা এটা লুকানোর চেষ্টা করি। এবং এই যে একটা আমাদের যে আস্থার জায়গাটা নষ্ট হচ্ছে বারবার তথ্য না পাওয়ার কারণে, এটা কিন্তু একদম শুরু থেকেই আমরা দেখে আসছি। কোভিড একদম আমরা জানুয়ারি থেকে যখন ডিসকাশন গুলো অনেক বাড়ছিল তখন থেকেই দেখে আসছি যে ঠিক কমিউনিকেশন হচ্ছে না সাধারণ মানুষের সাথে। আমার কাছে একটা ব্যক্তিগত ফিলিং যেটা, সেটা হলো যে আমি ইউকেতে আছি, ইউকেতে প্রচুর মানুষ মারা যাচ্ছে, কিন্তু আমরা সরকারের প্রতি আস্থাশীল থাকি ওই জায়গাটায়, তথ্য গোপনের জায়গাটায়, ওই জায়গাটা আমরা খুব একটা দেখি না এখানে। যে ঠিক আছে মারা যাচ্ছে, এত ঠিক আছে মারা যাচ্ছে, এটা তো আর আমরা ম্যানেজ করতে পারছি না। এটা একটা এমন একটা রোগ যেটা আসলে চিকিৎসা এখন নাই, ভ্যাকসিনেশনও নাই, দেন পরিণতিটা কি হবে অনেকটাই আমরা জানি। এবং তারপরেও দেখতে পাচ্ছি যে আমরা এনএইচএস ফেল করে না, এনএইচএস রুগী নিচ্ছে। এবং অনেক ক্ষেত্রে সুইডেনও অভিজ্ঞতাও আমার কাছে আছে, সেখানে আমরা দেখেছি হার্ড ইমিউনিটি নিয়ে কাজ করছে। তারপরও আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ পেশেন্ট আসে, দে ক্যান টেক ইট, অ্যান্ড আইসিইউতে এখনো আনঅকুপাইড বেড রয়ে গেছে। তো আমার কথা হলো যে আমি বিপদে পড়তে রাজি আছি, কিন্তু আমার তথ্যটা যেন সঠিক থাকে এবং আমরা যেন এই তথ্যের ভিত্তিতে নতুন সিদ্ধান্তগুলো নিতে পারি। এই জায়গাটা আমার কাছে অত্যন্ত জরুরি মনে হয়। আরেকটা বিষয় আমি সাথে একটু যোগ করি, সেটা হলো যে যেটা আনোয়ার ভাই বলছিলেন যে ডক্টর, নার্স অ্যান্ড অল দ্য টিম যে একটা সুন্দরভাবে কাজ করে ইউএসএ তে, এই জায়গায় খুব একেবারে আপার লেভেলের একটা ইন্ডিকেটর যদি আমরা দেখি, সাধারণত দেখা যায় একটা দেশের ডাক্তার এবং নার্সের রেশিওর ক্ষেত্রে নার্সের সংখ্যা বেশি হবে এবং ডাক্তারের সংখ্যা কম হবে, এবং এভাবেই টিমটা তৈরি হয়, বা অন্যান্য স্টাফদের সংখ্যা কম হয়। ডাক্তারের সংখ্যা কম হবে এবং যত বেশি মোর ক্লোজলি পেশেন্টের সাথে কাজ করবে যারা, এই ধরনের স্টাফদের সংখ্যা আরো বাড়তে থাকবে। তো একমাত্র আমরা যেটা বাংলাদেশে দেখি যে বাংলাদেশে প্রতি 1900 মানুষের জন্য একজন ডাক্তার, হ্যাঁ, এটাও অনেক লো। এবং অন্যান্য আশেপাশের দেশগুলোতে ডাক্তারের সংখ্যা বেশি, ইভেন পাকিস্তানে এবং পাকিস্তানে বেশি। একমাত্র আমরা দেখতে পাই যে পসিবলি নেপালে এটা কম আছে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যদি ডাক্তার এবং নার্সের রেশিওর কথা যদি আমরা বলি, বাংলাদেশ এবং পাকিস্তানে দেখা যায় বাংলাদেশে একজন নার্সের এগেনস্টে আছে 1.7 ডক্টরস, অর্থাৎ ডক্টরের সংখ্যা বেশি। পাকিস্তানে 1.9 ডক্টরের সংখ্যা বেশি। কিন্তু নেপাল, ভুটান, মালদ্বীপস এই দেশগুলোতে আমরা দেখি যে রেশিওটা 0.25 থেকে 0.5 পর্যন্ত, অর্থাৎ নার্সের সংখ্যা দ্বিগুণ অথবা 3 গুণ 4 গুণ বেশি। এবং যেটা অনেকটাই ম্যাচ করে সুইডিশ সিস্টেম বা কানাডিয়ান সিস্টেম এবং উন্নত যে ওয়েলফেয়ার স্টেটগুলোর সিস্টেমের সাথে ম্যাচ করে ব্যাপারগুলো। তো হেলথ সিস্টেমে তো অ্যাবসলিউট সত্যি বলে কিছু নাই, আমরা তুলনা করে থাকি বিভিন্ন সিস্টেমের সাথে এবং বলতে চাই যে কোন সিস্টেমটা ভালো ফাংশন করে। তো বাংলাদেশে আমাদের এই প্রপোর্শনটাই ঠিক নাই। তারপর তো যে বিহেভিয়ারাল অ্যাসপেক্ট গুলো আছে এবং হেলথ স্টাফদের মধ্যে ইন্টার রিলেশনশিপ যেগুলো, এগুলো নিয়ে তো অনেক সমস্যা। শিশির দ্বারা তো অনেক কিছু রিপোর্টও করেছেন। এই ধরনের অনেক সমস্যা আমাদের এই সিস্টেমের মধ্যে রয়ে গেছে। এবং আপনি হয়তো বলবেন যে এখানে ইকোনমিক্সটা কোন জায়গায়। অফকোর্স ইকোনমিক্সটা এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট, বিকজ অফ
আপনি কি এনাফ ডাক্তার প্রডিউস করতে পারছেন বা নার্স প্রডিউস করতে পারছেন, নাকি ইভেন ডাক্তার আমাদের ইনএডিকুয়েট, সে জায়গায় নার্স আরো কম, তাহলে তো আমরা আসলে হেলথ স্টাফ তৈরি করতে পারছি না। আর আজকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে আপনি আশা করবেন, যেটা সাধারণ অবস্থায় আমরা ম্যানেজ করতে পারছি না, প্যান্ডেমিক সিচুয়েশনে এসে তো আমাদের হযবরল অবস্থা হবে, এটাই খুব স্বাভাবিক। এটা একটা জিনিস আমার, এবং এই জন্য আমাদের অনেক রিসোর্সের দরকার। আমাদের মেডিকেল রিলেটেড হেলথ স্টাফ ডেভেলপমেন্টের জন্য অনেক টাকা ইনভেস্ট করা দরকার। এবং আরেকটা জিনিস হলো যে আমরা হসপিটালের স্ট্যাটিস্টিক্স গুলো যদি দেখি, খুব ক্লিয়ারলি দেখি, নাম্বার অফ স্টাফস রিকোয়ার্ড ও নাম্বার অফ ডক্টরস নার্সেস রিকোয়ার্ড, এটার সাথে কি পরিমাণ মানুষ এমপ্লয়মেন্ট পেয়েছে, এটা একটা বিশাল ফারাক রয়ে গেছে। এবং এই পার্থক্যের কারণে আমরা আশাও করতে পারি না যে আমাদের এডুকেট সার্ভিস আমরা বর্তমান হেলথ সিস্টেম থেকে কোনোভাবে দিতে পারবো। এটার জন্য ব্যাপক পরিবর্তন দরকার। নট অনলি ইনভেস্টমেন্ট, এটার ট্রান্সপারেন্সি থাকা দরকার, অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার, এবং সুন্দরভাবে এই প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা ব্যবহার করতে পারছি কিনা আমাদের হেলথ সিস্টেমের ভিতরে, যার জন্য আমরা ফাইনালি এফিসিয়েন্সিটা আমরা রিচ করতে পারি আমাদের সিস্টেমে। এফিসিয়েন্সি জাস্ট ভেরি সিম্পলি ডিফাইন করলে যে আমাদের রিসোর্সগুলোর বেস্ট ইউজ করতে পারছি কিনা, এবং এটার প্রপার কম্বিনেশনের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ পিপলকে সার্ভিস দিতে পারছি কিনা, এই বিষয়গুলো। সরি, আমি আর সময় নিতে চাচ্ছি না, আপনারা যদি অন্য জায়গায় যেতে চান, বাট আই এম রেডি টু টেক মোর কোয়েশ্চেনস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ডক্টর জাহাঙ্গীর খান। আমি এখন একটা কোশ্চেন করতে যাচ্ছি ডক্টর ভুঁইয়াকে। আমরা আসলে বাংলাদেশের হেলথ কেয়ার সার্ভিসকে আমরা ইমপ্রুভ করতে চাচ্ছি, এটাই তো আমাদের মূল বিষয়। তো কিসে ইমপ্রুভমেন্ট করতে হবে? সাপ্লাই প্রিপেয়ারডনেস ম্যানেজমেন্ট, or policy and guidelines, or affordability? Like আপনার যদি মতামতটা দিতেন এই ব্যাপারে। থ্যাংক ইউ। আমি আমার এই প্রশ্ন উত্তরে যাওয়ার আগে প্রথমে আবার একটু রেসপন্স করতে চাই। শিশুর মোড়লদা খুব সুন্দর বলেছেন, ডিসিশন এবং ইনফরমেশন ফ্লো, which is very crucial. আবার জাহাঙ্গীর ভাই বলেছেন সুন্দরভাবে রিসোর্স এলোকেশন and this kind of things. So আমি আমার প্রথম ইন্ট্রোডাক্টরি ইনফরমেশনে যেটা বলেছিলাম 5টা পয়েন্ট, এটার মধ্যে কিন্তু দুইটাই পড়ে যায়। তো শিশিরদার যে পয়েন্টটা ডিসিশন, আমি যদি ক্যানাডিয়ান কনটেক্সট বলি, every hospital we have a decision support department. So utilizing the health informatics or health information department, সকল হাসপাতালের এই ক্যাপাসিটি আছে to find all the information together, so system level সবাই এটা দেখতে পায়। কাজে এখানে তথ্য গোপন, তথ্য পরিবর্তনের কোনো সুযোগ থাকে না। যেহেতু আমরা বাংলাদেশের ডিজিটালাইজেশনের দিকে চলে যাচ্ছি বা অলরেডি আছি অন দ্য হাইওয়ে, সো এটা আসলে খুব সহজেই আমাদের অ্যাড্রেস হয়ে যাওয়া উচিত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ক্যানাডাতে আমরা জানার জন্য ইউ ক্যান সি দ্য ফ্ল্যাটেন দ্য কার্ভ, ইভেন আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টরা সেই ইনিশিয়েটিভ চালু করেছে। সো আমরা দেখতেছি যে মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি অনলাইনে তার তথ্যটা দিবে, সে কোন পর্যায়ে পড়ে, সে কি ডেঞ্জার জোনে পড়ে নাকি সে সাসপেক্টেড কেস অর নর্মাল। Accordingly, hospital management can allocate the budget or human resources. So আমরা কোভিড নন কোভিড কোন জায়গায় সে যাবে সেই প্রশ্নটাও দাদা করেছেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আলাদা কোনো ইনস্টিটিউশন করতে হয় না যদি আমি জানি আমার ডিমান্ডটা কি। তো কানাডা বা G8 কান্ট্রিরা চাচ্ছে যে ফ্ল্যাটেন দ্য কার্ভ, মিন্স আমরা ডিলে করতে চাই যে সবগুলা লাখ লাখ মানুষ যদি আক্রান্ত হয়, বাংলাদেশের কতটা বেড আছে যে তারা তাদেরকে দিতে পারবে, ইম্পসিবল। সো সেই জন্য আমরা ডিলে করার জন্য বলতে চাই সবাই ঘরে থাকুন, মাস্ক হাত ধুন, অথবা মুখে হাত দিবেন না, চোখে হাত দিবেন না, এই সাধারণ জ্ঞানের প্রশ্ন বা বিহেভিয়ার চেঞ্জের জন্য। সেটা এখন আমরা কোথায় আছি? আমরা যদি চিন্তা করি 80% মতো মানুষ এত জটিল হয় না, স্বাভাবিক নিয়ম মেনে চললে তারা কিন্তু ভালো হয়ে যায়। আইসিইউতে কারা যায় 5 to 7%, 2 to 5% ইজ ভ্যারিজ। ভেন্টিলেটর কয়জনের দরকার? সো এগুলা প্রশ্ন থাকবেই, আছে। এগুলাকে আমরা ইজিলি সাপোর্ট করতে পারি, ওভারকাম করতে পারি ডিসিশন সাপোর্ট দিয়া বাই দ্য ক্লিনিক্যাল এভিডেন্স ফ্রম দ্য হসপিটাল। এখন দাদা রাইটলি বলেছেন আমাদের সেটা নাই। সো সেটা করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের যখন ম্যানেজমেন্ট কথা চিন্তা করি বাংলাদেশ হসপিটাল, আমরা চিন্তা করি ডাক্তার সাহেব হাসপাতালের ডাইরেক্টর, সো ডাক্তাররাই জড়িত। আসলে ব্যাপারটা এরকম না।
যখন ডাক্তার হাসপাতাল ডাইরেক্টর বলে যান উনি ডাক্তার, উনি একজন স্বাস্থ্য ব্যবস্থাপক, তার কি সেই প্রপার ট্রেনিংটা আছে, সে কি রাইট ইনফরমেশন বা টুলস পেয়েছে, এগুলো আমাকে চিন্তা করতে হবে। ওভারঅল হেলথ সিস্টেমে আমি যদি চিন্তা করি টু ইমপ্রুভ দ্য ডিসিশন সাপোর্ট অ্যান্ড এফিসিয়েন্সি, আমাকে দুইটা জিনিস মাথায় আনতে হবে। একটা হচ্ছে ডিমান্ড সাইড, সাপ্লাই সাইড ভিউ পয়েন্ট। সো আমরা সবসময় সাপ্লাই সাইডের দিক থেকে বলি, ডিমান্ড সাইডের কথা চিন্তা যদি না করি তাহলে হবে না। তো সেটা কি, মানুষের এক্সপেকটেশনটা কি? এই মুহূর্তে শিশিরদা খুব ভালোভাবে বলেছেন, মানুষ জানতে চায়, বুঝতে চায় কোথায় যাবে। সেটা তো আমাদের বুঝতে হবে, আমাদের সিস্টেমকে বুঝতে হবে। সেটা যদি না বুঝি আমরা কিন্তু এইভাবে ফেল করতে থাকবো। কাজে এবং মানুষের উইলিংনেস টু টেক দ্য সার্ভিস, মানুষ কতটা প্রস্তুত আমার দেশের সেবা নিতে, মানুষ কি আমাদেরকে ট্রাস্ট করে, আমরা কি সেই রিলেশনশিপটা বিল্ড করতে পেরেছি, নাকি শুধু আমাদের একটা মন্ত্রণালয় এবং তারপরে আমরা শুধু বসে থাকবো ডিসিশনের জন্য? সেটা হলে অনেক দেরি হবে। কাজে আমরা যদি সত্যিকার অর্থে পরিবর্তন হতে চাই, আমাদের চিন্তা করতে হবে যে সাপ্লাই সাইড যেটা আছে সেটাকে শুধু মন্ত্রণালয় ভিত্তিক না রেখে এটাকে বিভিন্ন লেভেল ওয়াইজ ডিসেন্ট্রালাইজ করা। যার ফলে আমরা কিন্তু একটা সিটিতে অবস্থান করি, সেখানে কিন্তু বিভিন্ন হাসপাতাল আছে, তারা কিন্তু তাদের ডিসিশন নেয়, মিনিস্ট্রি কিন্তু বলে দেয় না কি করতে হবে। সেটা আমাদের বুঝতে হবে। লাইক টরন্টো সিটি চিফ মেডিকেল অফিসার বলে দেয় যে আমাদের আসলে আজকে সিচুয়েশন কি। এভরিডে আমাদের দেশের চিফ মেডিকেল অফিসার সে বলে দিচ্ছে আমাদের সিচুয়েশনটা কি। আমাদের প্রাইম মিনিস্টার প্রতিদিন ব্রিফিং করছে, based on the health professional advice we are going to do this measure. So it's a very transparent way because we have a very nice information flow. Information is a power. Information থেকে নলেজ নেই, নলেজ থেকে আমরা ডিসিশন করি। সেটা আমাদের বাংলাদেশের পলিসি মেকাররা ভালোই জানেন, কিন্তু অবস্থা হচ্ছে আমরা এখন কি অ্যাক্ট করেছি বা কখন করব, সেটা হচ্ছে প্রশ্ন। আর WHO সত্যিকার অর্থেই বলে দেয় বিভিন্ন দেশ থেকে যে why not you make a decentralization of your health system by delegating the power to the division level or district level, or deconcentrate your power or devolution the power, and also think about the privatization. So already Canada-তে যদি আমি চিন্তা করি, private system গুলো কিন্তু funded by the public government, and আমরা ইউজুয়ালি বলে থাকি যে পাবলিকলি ফান্ডেড প্রাইভেটলি ম্যানেজড। বাট বাংলাদেশে চিন্তা করি প্রাইভেট যদিও আছে, তো তারা কতটুকু একটা আইনের ফ্রেমের মধ্যে আছে সেটা চিন্তার বিষয়। সো তাদের ভূমিকাটা কি হবে সেটা আমরা এখনো জানি না, সাধারণ জনগণ আমরা জানি না, মনে হয় পলিসি মেকাররা জানেন কিন্তু আমরা জানি না। সো সেই সেবাটা বাড়াতে হলে আমাদের অবশ্যই হসপিটাল ফেসিলিটিটা বাড়াতে হবে, হেলথ প্রোভাইডারদের ট্রেন করতে হবে এবং ইকুইপমেন্ট সাপ্লাই দিতে হবে, এবং আমাদের চিন্তা করতে হবে পলিসিটা যে একটা পলিসি ডকুমেন্ট, একটা গাইডলাইন। সো শিশিরদা বলেছেন আমরা জানি না কোথায় যাবে, হসপিটাল শুড ইমিডিয়েটলি গট দ্য গাইডলাইন। WHO বিভিন্ন দেশে বলে থাকে ইমার্জেন্সি আর্লি ওয়ার্নিং র্যাপিড রেসপন্স সিস্টেম। আমাদের দেশের লোকরা জানেন এগুলা, জানে না যে তা না। কাজে আমরা মনে করি এগুলাকে আবার রিভিজিট করা দরকার, এবং আমাদের চিন্তা করতে হবে হাউ টু মেক মোর অ্যাক্সেসিবল ফর আওয়ার পেশেন্টস উইথ অ্যাফোর্ডেবল কস্ট অর লেস কস্ট। এটা ইম্পর্টেন্ট, এবং এটার জন্য দরকার হেলথ ইনফরমেটিক্স সিস্টেমটাকে আমাদের চালু রাখা, বিকজ এটা না হলে হবে না, এবং এটা একদিনে হবে না। আমাদের হেলথ এডুকেশন সিস্টেমটাকে আবার পিছনের দিক থেকে আসতেছি, হেলথ এডুকেশন সিস্টেমটাকে আমাদের সাজাতে হবে, তাইলে আমরা ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন ডিসিশন গুলো আমরা পাবো, এবং আমাদের সেই সুন্দর ব্যবস্থাপনগুলো আমরা দেখতে পারবো। আদারওয়াইজ আমরা যেভাবে ব্যান্ডেড ভাবে চলছি সেভাবে আসলে এত বড় ক্রাইসিস মোকাবেলা সত্যি সম্ভব না। আমাদের প্রস্তুত থাকতে হবে, এই দিন শেষ হয়ে যাচ্ছে না, এটা অনেক দিন চলবে। হু নোজ, আমরা এখনো জানি না 2 সপ্তাহ পরে কি হবে। কাজে আমাদের প্রিপারেশনের এখনই সময়, আমাদেরকে ট্রেন করতে হবে আমাদের স্টাফদেরকে। লাইক কানাডা আমরা ওখানে কি করতেছি, আমরা কন্ট্রাক্ট ট্রেসিং এর ব্যবস্থা করতেছি, আমরা ইন্টারন্যাশনাল ট্রেন ফিজিশিয়ান হেলথ প্রফেশনালদেরকে ট্রেনিং দিচ্ছি, যারা বাসায় বসে টেক্সট করে ফোনে তারা আমাদের কমিউনিটি লোকদেরকে ট্র্যাক করবে এবং তাদেরকে হেলথ অ্যাডভাইস দিবে। উই কল ইট ফার্স্ট এইড মেন্টাল হেলথ ট্রেনিং। সো আমরা দেখেন কতটুকু আগায় যাচ্ছি। গভর্নমেন্ট দিচ্ছে অর্থকরী সাহায্য, চাকরির নিশ্চয়তা, কমিউনিটি লেভেলে হেলথ প্রফেশনালরা আসছে আগে তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, বিকজ মেন্টাল হেলথ is a huge crisis we can expect in coming days. So তারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছে। আর বাংলাদেশে এখন যদি আমরা এখনো হাসপাতাল বেড, এখনো আমরা যদি অক্সিজেন সিলিন্ডার এগুলো নিয়ে কথা বলতে থাকি, আমরা আসলে কোথায় যাচ্ছি কোথায় যাব জানি না। সো আমার মনে হয় ডিসিশন সাপোর্ট ভেরি ইম্পর্টেন্ট, ইনফরমেশন ফ্লো ভেরি ইম্পর্টেন্ট, ট্রান্সপারেন্সি, গভর্নেন্স ভেরি ইম্পর্টেন্ট,
এন্ড এটা একজনের পক্ষে সম্ভব না, এটা টিম এফোর্ট দরকার, তাইলে কিন্তু আমরা এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারবো। আবার আমি বলবো, আমি যে 5-6টা কম্পোনেন্ট বলেছি, এই চেকলিস্টটা যদি আপনি দেখতে পান আমরা কোথায় আছি, আপনি যদি নিজেকে নিজে মার্ক করেন যে আপনি এ বি মাইনাস সি প্লাস অর ডি, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড ওয়্যার উই আর নাও। সো নাও ইউ হ্যাভ টু ডিসাইড। বিদেশ থেকে এসে কেউ প্রেসক্রিপশন দিতে পারবে না যে আপনি কোথায় যাবেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোথায় যেতে চায়। সো কোথায় আছি আমরা, আমরা যদি জানি কোথায় আমরা যাব, রোড ম্যাপ উই ক্যান ফিক্স। দ্যাটস ইজ মাই ইমপ্রেশন। ভেরি সিম্পল। থ্যাংক ইউ সো মাচ ডাক্তার ভুইয়া। আসলে কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হয়েছে ডক্টর ভুইয়া এবং ডক্টর জাহাঙ্গীর এবং মেসের শিশির মরল। আসলে আমারই পার্সোনাল একটা কেউ বাংলাদেশে ওর সব করোনার সব সাইন সিমটমস সবই ছিল, জাস্ট টেস্টটা নেগেটিভ আসছে, কোনো হসপিটাল নেওয়া হয়নি, বিভিন্ন আইসিইউতে বিভিন্ন হসপিটালে ঘোরাঘুরিও করেছে, এক হসপিটাল থেকে আরেক হসপিটাল, কোনো হসপিটাল অ্যাডমিট করতে চায়নি। এটা খুবই একটা বিরাট একটা গ্যাপ, যেটা গাইডলাইন বলেন বা যেটা ইনফরমেশন টু হসপিটালস বা হসপিটাল কি ভিত্তিতে নিচ্ছে না বা কি ভিত্তিতে নিচ্ছে, লাইক এরকম অনেক মানুষ এক্সপেরিয়েন্স করতে চায়, খুব খারাপ খারাপ এক্সপেরিয়েন্স আমরা শুনতেছি। তো এখন আমি ডক্টর তুহিনকে একটা ওনার বাংলাদেশের হসপিটালে কি এক্সপেরিয়েন্স, ওনার মতামত আমরা শুনতে যাচ্ছি। আপনি তো কাজ করছেন বাংলাদেশ হসপিটালে এবং আপনি দেখছেন আসলে সিচুয়েশনটা কেমন। আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে বা বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন সোর্স থেকে আমি শুনতেছি যে আসলে মানুষ কি পরিস্থিতি ফেস করতেছে। আমরা ডক্টর তুহিনের কাছ থেকে শুনি আসলে উনি কি দেখছেন ওনার এক্সপেরিয়েন্স ব্যাপারে। ধন্যবাদ শামিন, ধন্যবাদ সবাইকে। আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর জাহাঙ্গীর খান, ডক্টর শফি ভুইয়া এবং আমাদের সিনিয়র সাংবাদিক শিশির মোড়লকে। আপনারা যে সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন অত্যন্ত বাস্তবিক এবং আপনার কানাডা নিয়ে আপনি যেটা বলেছেন ডক্টর শফি ভুইয়া, আমি নিজে আমেরিকাতে বসে ঠিক একই এক্সপেরিয়েন্স নিয়েছি এখানে। তো বাংলাদেশের আমি কয়েকটা সমস্যা তুলে ধরি আপনাদের কাছে। দেখেন, আমাদের 2015 সাল পর্যন্ত বাংলাদেশের কোন উপজেলা হেলথ কমপ্লেক্সে ইমার্জেন্সি মেডিকেল অফিসার নামে কোনো পোস্ট ছিল না সরকারিভাবে, কিন্তু প্রত্যেকটা হেলথ কমপ্লেক্সে ইমার্জেন্সি সার্ভিস দিতে বাধ্য ছিল ডাক্তার। একই সাথে দেখেন, একটা পোস্ট নাই কিন্তু আমাকে সার্ভ করতে হবে, তার মানে অন্য জায়গায় ডাক্তার সে তার নিজের ডিউটির বাইরে এক্সট্রা একটা ডিউটি করতে হয়। এই জন্য কিন্তু তার বেতন অতিরিক্ত নাই বা তার কোনো সুযোগ সুবিধা অতিরিক্ত নাই, বরঞ্চ কিছু শাস্তির ব্যবস্থা আছে যেসব উপজেলায় থাকতে বাধ্য হবে। এরকম মেডিকেল কলেজে আমি আমার নিজের একটা অভিজ্ঞতা দিই। খুলনা মেডিকেল কলেজে আমি যখন পোস্টেড ছিলাম তখন অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্ট, একটা মেডিকেল কলেজে সমস্ত অপারেশন হয়, মেডিসিন, আপনার সার্জারি, গাইনি, ইএনটি, আই, অর্থোপেডিক্স, সব ডিপার্টমেন্টের সব অপারেশন যেখানে হয় সেখানে ডাক্তার মাত্র দুইজন অ্যানেস্থেশিয়োলজিস্ট। দুইজন অ্যানেস্থেশিয়োলজিস্ট দিয়ে আপনি দিনের পর দিন একটা হসপিটাল চালাতে পারবেন না। দুইজন, তার মানে এক একজনের 12 ঘন্টা করে ডিউটি করতে হয়, বছরে কোনোদিন ছুটি নেই, সপ্তাহে কোনোদিন ছুটি নেই। আমি কিন্তু এইভাবে 2 বছর খুলনা মেডিকেল কলেজে কাজ করে এসেছি। মাত্র দুইজন অ্যানেস্থেশিয়োলজিস্ট, একজন আমি আর একজন আপা। তো আমার ডিউটি করার কথা কিন্তু উইকলি 40 আওয়ার্স, তার বেশি 1 মিনিটও বেশি না পৃথিবীর উন্নত দেশের কনটেক্সটে বা WHO লেবার ল অনুযায়ী। কিন্তু আমরা সেখানে উইকলি ডিউটি করেছি আপনার 84 ঘন্টা, কোনো এক্সট্রা সাপোর্ট ছাড়া। এটা তো গেল ম্যান পাওয়ার শর্টেজ। এর বাইরে আমাদের সিস্টেমেটিক ব্যর্থতা। একটা রোগী হসপিটালে ঢুকবে, কে ট্রলিটা নিয়ে যাবে বেডে, এইখান থেকে শুরু করে বেড খালি নেই, একটা রোগীকে ফ্লোরে চিকিৎসা, এটা তো উন্নত বিশ্বে ভাবাই যাবে না, আমরা কোনদিন ভাবতেই পারি না যে একটা রোগীকে বেড নেই আমি তাকে ফ্লোরে চিকিৎসা দিব। দেখেন স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাটা কি, আমার কি পরিমাণ রোগী প্রতিদিন হাসপাতালে ভর্তি হওয়া দরকার আর কি পরিমাণ বেড দরকার আমাদের সোসাইটিতে, এরই কোনো ইকুয়েশন আমরা জানি না। আজকে কোভিড একটা রেসপিরেটরি ডিজিজ, যদি আইসিইউ সাপোর্ট দেওয়া দরকার হয়, 17 কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ, 700টা আইসিইউ বেড নেই, যেখানে আমার নিউ ইয়র্ক সিটিতেই আছে 28,000-এর বেশি আইসিইউ এবং সবগুলো সেন্ট্রাল লাইনে। আমরা, আমার মনে আছে 2014 সালে খুলনা মেডিকেল কলেজে তখন প্রথম আমরা আনঅফিসিয়াল একটা আইসিইউ চালু করি সিলিন্ডার অক্সিজেন দিয়ে, যেটা তো উন্নত বিশ্ব ভাবতেই পারবে না যে সিলিন্ডার অক্সিজেন দিয়ে কোনদিন আইসিইউ চলে। বাট আমরা সেটা চালু করেছি আনঅফিসিয়ালি, এই জন্য সরকারের কোনো বাজেট ছিল না, প্রণোদনা ছিল না। আমি শুধু সবাইকে একটা জিনিস বলতে চাই যে আমাদের দেশের তরুণ চিকিৎসক, এরা তো মানে বিভিন্ন স্কুল কলেজে ফার্স্ট সেকেন্ড হওয়া ছেলে, প্রচন্ড দেশপ্রেম নিয়ে বড় হওয়া ছেলে সত্যিকার অর্থে। তো এরা যে ইনথুজিয়াজম নিয়ে তারা যে কাজে জয়েন করে বা যে আগ্রহ নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে প্রথমে,
তারপরে দিনে 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 তার বিভিন্ন প্রেশার, বিভিন্ন চাপ, বিভিন্ন, দেখেন বাংলাদেশে আমি কয়েক হাজার উদাহরণ দিতে পারবো যে বাবা এবং ছেলে দুইজনে মেডিকেল অফিসার, ডাক্তারদের প্রমোশন হয় না 30 বছরেও। বাংলাদেশে একই বিসিএস দেওয়ার ডাক্তার এবং অ্যাডমিন পার্থক্যটা দেখবে যে 30 বছরে ডাক্তার একটা প্রমোশন হয় না, কোনো কারণ নেই, কোনো পোস্ট গ্রাজুয়েশন আছে সবকিছুর পরে, কিন্তু অন্যান্য সব ডিপার্টমেন্ট 10 বছরের ভিতরে প্রমোশন হয়ে সে তার অনেক সুপিরিয়র র্যাঙ্কে চলে। তো এরকম অনেক বিষয় আছে প্রশাসনিক ভাবে হেলথ ডিপার্টমেন্টকে। আমার দেশের মানুষের তো ধারণা হয়ে গেছে সিনেমা দেখে যে উত্তম কুমার যে সুচিত্রা সেনের দাদিরে দেখতে যে সারা রাত বসেছিল। তো আমাদের দেশের রোগীরা চায় হচ্ছে যে ডাক্তার তার পাশে সারাক্ষণ। বিষয়টা এরকম না, হেলথ সার্ভিস মানে ডাক্তার বসে থাকা না, হেলথ সার্ভিস মানে শুধু ডাক্তার না, হেলথ সার্ভিস মানে হচ্ছে একটা বিরাট বিষয় যেখানে আপনার হসপিটালের সুইপার থেকে শুরু করে, বাংলাদেশের কোন হসপিটালে বাথরুমে ঢোকা যায় না, শিশিরটা একমত হবেন আমার সাথে, বাংলাদেশের কোন হসপিটাল, সরকারি হসপিটালে বাথরুমে ঢোকা যায় না গন্ধে। এখন এই বাথরুমের সুইপারও হেলথ ব্যবস্থাপনার একটা বিরাট পার্ট। একটা ইনফেকশাস ডিজিজের কাপড় চোপড় গুলো কোথায় আমি ইনসিনারেট করব, এটাও একটা হেলথ সিস্টেমের পার্ট। বাংলাদেশে কোনো হসপিটাল ইনসিনারেট নাই এখন নাই। আমরা 1970-80 দশক ইনসিনারেট ছিল। নাও এ ডেজ বাংলাদেশে কোনো হসপিটালে ডিসপোজাল ম্যানেজমেন্টের ব্যবস্থা না। আপনি দেখবেন জানলার ফাঁক দিয়ে তাকিয়ে যে হসপিটালের সামনে ড্রেন গুলোতে সিরিঞ্জ পড়ে আছে। মানে এটা বাংলাদেশের একদম নিত্যদিনকার চিত্র। তো বাংলাদেশের পুরো দায়টা সবসময় যেটা হয়েছে আপনার ব্যবস্থাপকরা, আমরা কি কোনোদিন প্রশ্ন করেছি স্বাস্থ্য সচিবকে যে চিকিৎসা ব্যবস্থাপনার ব্যর্থতার দায় কেন স্বাস্থ্য সচিবের কাছে যাবে না, কেন ওই হাসপাতালের ডিরেক্টরের কাছে যাবে? কারণ স্বাস্থ্য সচিব তো স্বাস্থ্য ব্যবস্থাপনার হেড, স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাপনার হেড। আমরা কিন্তু প্রশ্নটা করি হসপিটাল ডিরেক্টরকে এবং নির্দিষ্ট চিকিৎসককে, এবং কোভিড আসার কারণে এগুলো উন্মুক্ত হচ্ছে এখন স্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্বলতাগুলো কি কি। কিন্তু এর আগে শিশিরটা আপনার মনে আছে, বাংলাদেশে প্রায় প্রতিদিন 2 জন করে চিকিৎসক নিগ্রহের শিকার হতো, মায়ের খেত, হাসপাতাল ভাঙচুর হতো। ইনফ্যাক্ট কোভিড আসার 2 সপ্তাহ আগেও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ভাঙচুর হয়েছে কিছু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রদের দ্বারা। তো বিষয়টা হচ্ছে যে এগুলো বাংলাদেশে একদম নিত্যদিনকার ঘটনা। কারণ যাই হোক না কেন কেষ্ট বেটাই চোর, চোর হচ্ছে ডাক্তার বেটা, এরকম একটা সোশ্যাল ধারণা আছে। তো এই ধারণা থেকে বেরোনোর জন্যই আমাদের এই উদ্যোগ। আমাদের উদ্যোগ হচ্ছে যে আমরা জানাতে চাই ডাক্তারের অপরাধ থাকতে পারে, হয়তো সে অপরাধীও, বাট একই সাথে ব্যবস্থাপনাটাও অনেক বড় মাত্রায় অপরাধী, যেটা তাকে হয়তো অপরাধী করে তুলছে কিনা সেই দিকে নজর দেওয়া দরকার কিনা, পলিসি মেকারদের ভূমিকা কি হওয়া উচিত, ভূমিকা হওয়া উচিত আমাদের মানে যারা প্রশাসনিক ব্যবস্থাপনা সেই জায়গায় কি পরিবর্তন হওয়া উচিত। এই ব্যাপারে শফি ভুইয়া ভাই তো চমৎকার বলেছেন উন্নত বিশ্বের তুলনায়, এবং জাহাঙ্গীর খান ভাইও সুন্দর বলেছেন আপনার অর্থনৈতিক মানে ব্যবস্থাপনার সাথে স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্পর্কটা। তো আমার মনে হয় আমি শিশির মোড়লদার কাছে আবার একটু ফিরে যেতে চাই, আবার একটু ফিরে যে আমি তার অভিজ্ঞতা শুনলাম বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে প্রস্তুতি চলছে, এবং শিশিরদা যেহেতু বিভিন্ন সময় হসপিটাল নিয়ে বিভিন্ন রিপোর্ট করেছেন এবং দেখেছেন, আমি জানি আপনার সাথে অনেক চিকিৎসকদের ভালো সম্পর্ক আছে। তো আপনার যদি কোনো সাজেশন আছে কিনা, বা আপনি অ্যাজ এ জনগণ হিসেবে, সাংবাদিক হিসেবে, পেশাজীবী প্রতিনিধি হিসেবে আপনার রিকমেন্ডেশন কি আছে, ঠিক হলে আমরা এগুলো দূর করতে পারি, সেই ব্যাপারে যদি আপনার কোনো রিকমেন্ডেশন থাকে শিশিরদা প্লিজ। একটা জিনিস একটু পরিষ্কার করা দরকার, তারা ভুল বোঝাবুঝি হতে পারে। একটা হচ্ছে যে কোভিড নিয়ে সরকার কিন্তু কোনো তথ্য গোপন করেনি। তথ্য গোপন স্বাস্থ্য নিয়ে আর আগে অনেক কিছু করেছে, কিন্তু কোভিড নিয়ে করেনি। কোভিড নিয়ে আমার বক্তব্য হচ্ছে যে তথ্যটা জেনারেটই করতে পারেনি। তথ্য জেনারেট করার দক্ষতা আসলে স্বাস্থ্য অধিদপ্তর এখন নাই, এইটা আমার বক্তব্য। এক্ষেত্রে কিন্তু আমি বলছি না তথ্য গোপন করেছে, তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর আগে তথ্য গোপন করেছে, কিন্তু কোভিড এর ক্ষেত্রে সে তথ্যটা জেনারেট করতে পারে না, মানুষকে দিতে পারে না। তথ্যটা সে তথ্য জেনারেট করতে পারে না, সুতরাং সে গোপনে সে করতে পারবে না। এটা হচ্ছে এই জিনিসটা একটু পরিষ্কার হওয়া দরকার। এখন আমাদের সব জায়গাতেই সমস্যা। একটা হচ্ছে যে আপনি যদি বাজেটের কথা ধরেন, তাহলে আমাদের স্বাস্থ্য নিয়ে আমি যতই গালিগালাজ যাই কিছু করি, স্বাস্থ্য নিয়ে মোটা দাগের বড় চিন্তাটা চিকিৎসকদের। এখন কোন একটা হাসপাতালের যখন আমি বাজেটটা তৈরি করি, বাজেটটা তৈরি করে আমাদের বড় বাবু টাইপের মানুষ, প্রত্যেকটা কোন একটা কেরানি টাইপের মানুষ আমাদের বাজেটটা তৈরি করে উপজেলা কমপ্লেক্সে এবং ডিস্ট্রিক্ট লেভেলে, সেই বাজেটটা চলে আসে। তারা কিন্তু আমাদের এই বছর 100 টাকা আছে, পরের বছর 105 টাকা করতে হবে, তারপরের বছর 110 টাকা করতে হবে। তার মানে আমার যে নিডটা আছে সেই নিড অনুযায়ী কিন্তু বাজেটটা হয় না। এটা হচ্ছে একটা, আমি জাহাঙ্গীর ভাই আরো ডিটেলটা
আরো ডিটেলে জানে, আমি নিজে জানি যে আমি নিজে যতদূর বুঝতে পেরেছি যে বাজেটটা আসলে যারা স্বাস্থ্যটা বোঝেন তারা স্বাস্থ্যের বাজেটটা করে না, বাজেটটা করার হচ্ছে মূলত একটু কেরানি টাইপের মানুষ। আর অন্য যে কোনো বাজেট করার থেকে স্বাস্থ্যের বাজেটটা করা খুব কঠিন। 10 টাকার একটা ট্যাবলেট আমার উপকার দেবে না 100 টাকার একটা যন্ত্রের উপকার দেবে, এই বিতর্ক তো আছে সারা দুনিয়া জুড়ে। স্বাস্থ্যে খুব ট্রিকি বাজেট করতে হয়, সেই বাজেটটা আমাদের হেলথের লোকজন যারা বাজেট করেন তারা এই বাজেটটা করতে পারেন না বলে আমার ধারণা। চিকিৎসক এবং জনগণের মধ্যে যে ফারাকটা আমি গত প্রায় 5-7 বছর ধরে বলে আসছি যে যতগুলো ইনসিডেন্ট ঘটেছে বা ঘটছে সেগুলোর একটা অ্যানালিসিস হওয়া দরকার, কেন এগুলো ঘটছে। কিছুতেই ঢাকা মেডিকেলে প্রত্যেকদিন অন অ্যান এভারেজ 30 জনের মতো মানুষ মারা যায়। 30 জনের মানুষ মারা যাওয়াতে প্রত্যেকদিন তো কোনো ঘটনা ঘটছে না, ঘটছে হয়তো 2 মাস 3 মাস পরে একটা মারামারি ঘটনা ঘটছে। কেন সেটা ঘটলো? অথবা কক্সবাজারে পরপর 3-4 দিন কেন একই মেডিকেলে 4-5টা ঘটনা ঘটে গেল। এইগুলোর অন্তত আমি যদি 100 ঘটনা এক জায়গায় করতে পারতাম, এক জায়গায় করে যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারতাম, আমি কিন্তু এই একই কথা বিএম এর নেতাদেরকে বলেছি, সাংবাদিক নেতাদেরকে বলেছি। সবচেয়ে একটা বড় ঝামেলা হয়, একটা বড় অভিযোগ চলে আসে সাংবাদিকদের কাছে, এই সাংবাদিক না জেনে ধুম করে একটা জিনিস লিখে দেয় যে চিকিৎসকের ভুল চিকিৎসায় বা ভুল ব্যবস্থাপনায়। এখন চিকিৎসক একজন সাংবাদিকের উপর বোঝা সম্ভব না এটা ভুল কি ঠিক, কিন্তু সে জিনিসটা লিখে ফেলে। এই ধরনের নানা অসঙ্গতি আছে যেটা নিয়ে মিডিয়াতে অনেক সময় ভুল রিপোর্ট আসে, কিন্তু সেই ভুল রিপোর্টটা এখন আপনার সেন্ট্রালি যতটা হয়, মানে ঢাকার যারা মোটামুটি রিপোর্ট করে এখন তারা অনেকটাই তাদেরকে নানা ট্রেনিং নানা সময়তে নানা কিছু করা হয়েছে, যে কারণে এই ভুলটা আসলে ঢাকাতে সেন্ট্রালি অনেকটা কমে গেছে, কিন্তু পেরিফেরিতে যে জিনিসটা আছে বলে আমি বারবার করে বলেছিলাম যখন যতগুলো ঘটনা আমি যদি 100 ঘটনার একটা বিশ্লেষণ করতে পারতাম যে কেন এটা হলো, কেন ভুল রিপোর্টিং হলো এবং আমার সমাধানটা কি, সমাধানের পথে কিন্তু কেউ যায়নি। এটা হচ্ছে একমত যে আমি বারবার করে বলে আসছি। এবং এখন কিন্তু দেখবেন যে লেডির যত লেডির সংখ্যা বাড়ছে তত কিন্তু আপনি ঢাকার বাইরে চিকিৎসক মানে আপনাকে পোস্টিং দিতে ঝামেলা হচ্ছে এবং এটা দিন দিন প্রকট হচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে কোনো হাসপাতালে সব জায়গাতেই দেখা যাচ্ছে যে আপনি যদি সরাওয়ার্দী বা অন্য কোনো জায়গায় দেখবেন যে গাইনি ডাক্তারের ভর্তি, এত গাইনি ডাক্তার একটা হাসপাতালে অথবা ঢাকার আশেপাশে যত জায়গাতে সব আপনার অ্যাটাচমেন্টে চলে আসছে। এই সমস্যাগুলোর একটা বড় সমাধান করতে পারতো বিএমএ। বিএমএ নেতৃত্ব মানে গত কয়েক দশক ধরে এতটাই দুর্বল যে তারা পেশার উন্নতির জন্য আমার মনে হয় না বিএমএ সচিব ড্যাব এরা বড় ধরনের কোনো ভূমিকা রেখেছে। তারা যদি এই সমস্ত সমস্যার সমাধানে এগিয়ে আসতো, প্রেশার দিত সরকারকে, তারা কিন্তু এই খুব গুরুত্বপূর্ণ জায়গাতে এই পেশাজীবী সংগঠনগুলোর দায়িত্ব পালন করে। বাংলাদেশে কোনো পেশাজীবী সাংবাদিকদের সংগঠন সে একই অবস্থা। এখানে কিন্তু মানে আমি যতটা না বলতে পারবো স্বাস্থ্য সমস্যার সমাধানের উপায়, তার থেকে বেশি বলতে পারবেন চিকিৎসক নেতারা, নার্স নেতারা বা টেকনোলজিস্টরা। কিন্তু আমি বিএম এর ভূমিকাটাকে বলবো যে তারাই ফোরফ্রন্টে আসেন। আমি কিন্তু বিএমএ কিন্তু এই সমস্যার সমাধানগুলো কিন্তু বিএম এর কাছ থেকে পাইনি। মানে তারা এই সমস্ত জায়গাতে আপনারা যতগুলো সমস্যার কথা বলেন, বাজেট তৈরি বলেন, আপনি ম্যান পাওয়ার বলেন বা ডাক্তার নার্স রেশিও ইত্যাদি ইত্যাদি যা কিছু বলেন না কেন, বা একটা বড় জিনিস আপনার কেউ আলোচনা চালানি, ব্যাপক দুর্নীতি আছে। সেই দুর্নীতি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কখনোই বিএমএ সচিব ড্যাব এদেরকে কখনো মুখ্য ভূমিকায় দেখিনি। সচিব বিএমএ তারা কখনো বলে যদি কোনো ডাক্তারের আচ্ছা কেন ভুল পোস্টিং হচ্ছে অথবা কেন কোনো চিকিৎসককে কেন এই হঠাৎ করে চাকরিচ্যুত করা হলো, এই সমস্ত বিষয়ে তারা যে ভূমিকাটা রাখেন তাদের পেশাগত দিক দিয়ে, তাদের উন্নয়নের দিক দিয়ে বা স্বাস্থ্যের মূল সমস্যাগুলোর সমাধানের ব্যাপারে কিন্তু সেই ভূমিকাটা আমি খুব একটা চিকিৎসক নেতাদের দেখিনি। আমি এইটুকুই আপাতত বলতে পারি। আর এই তো আমি একটু অ্যাড করতে চাই যদি। জি অবশ্যই অবশ্যই। সো আনোয়ার ভাই এবং শিশির দা যা বলছে আমি একটু অ্যাড করতে চাই যে রিসার্চ হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট অফ ডেভেলপমেন্ট। দাদা যেটা বলেছে অ্যাবসলিউটলি রাইট যে সরকার কোনো তথ্য গোপন করে নাই, কিন্তু আমরা এখনো সেই ক্যাপাসিটিতে নেই মনে হয় টু ফাইন্ড আউট দ্য ইনফরমেশন, হাউ টু অ্যাবস্ট্রাক্ট দ্য ইনফরমেশন। সো এই জন্য আমাদের এই কনফিউশনগুলো হচ্ছে। আর যেটা আপনি বললেন প্রফেশনাল অর্গানাইজেশন, দাদা এটা অত্যন্ত সঠিক যে আমরা অনেকদিন দেখতে পাচ্ছি
এই অর্গানাইজেশন সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা তাদের যে রোল থাকার কথা সেটা আমরা তাদের কাছ থেকে দেখি না। আর মন্ত্রণালয় বা সরকার মেশিন অলওয়েজ বিজি উইথ পোস্টিং, প্রমোশন এন্ড প্রকিউরমেন্ট। সো যে তিনটার মধ্যে 3P আমি বলি, এটা আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। সো তাইলেই মনে হয় আমরা কিছু আগাতে পারবো। আমি কিছুক্ষণ আগে এই সেশনের আগে আমাদের বড় ভাই ডক্টর ফরহাদ আলী খান, আমাদের খুবই কাছের মানুষ, উনি সুইডেন থেকে গ্রুপ অফ ডক্টর নিয়ে একটা টক শো করেছে কিছুক্ষণ আগে। সেখানে আমাদের একজন বিএমএ নেতৃবৃন্দের মধ্যে একজন ছিলেন, আমি সম্ভবত রোকে আপা, আমি যতটুকু মনে করতে পারি। উনি কথা বলার সময় কয়েকবার ফোন আসতেছিলেন, উনি বলতেছিল আমার কাছে ফোনটা ধরতে হবে, কারণ হচ্ছে মানুষজন ফোর্স করছে হসপিটালে ভর্তি করে দেওয়ার জন্য। এই মেসেজটা আমার কাছে এনাফ বোঝার জন্য যে বাংলাদেশের হেলথ সিস্টেম কতটুকু ফাংশন করতেছে এবং হাউ ইট ওয়ার্কিং। সো একজন রাজনৈতিক ব্যক্তিবর্গ বা একজন প্রশাসনিক কর্মকর্তা বা একজন চিকিৎসক যদি অফ টাইমে তার বাসায় কন্টিনিউয়াস রিকোয়েস্ট পেতে থাকে আমার রোগীটা কিভাবে হাসপাতালে ভর্তি হবো, তাতেই বোঝা যায় আমাদের ইনফরমেশনটার অবস্থাটা কি। তারপরে হচ্ছে বাজেট। শিশিদা খুব ভালোভাবে বলেছেন যে কেরানি ডিপেন্ডেন্ট বাজেট আমরা করি, এটা 100% ট্রু। সময় আমরা পলিটিক্যালিও যাই। সো এমক পার্টির এমক নেতা এই হাসপাতালের পরিচালক, ওখানে 2 কোটির জায়গায় 5 কোটি বরাদ্দ দেওয়া হোক, নো ম্যাটার হোয়াট দ্য আউটকাম অর দ্য সার্ভিস এফিসিয়েন্সি। আমাদের এগুলা চিন্তা করতে হবে বাজেটিং সিস্টেমটা। আমি যতটুকু জানতে পারি বাংলাদেশে থাকাকালীন সময় যে আমাদের বাজেটটা হয় এক্সপেন্স ডিপেন্ডেন্ট, কি খরচ করব সেই টাকাটা আমরা চাবো, somebody will give me, but they never think about the budget. এর 2টা পার্ট আছে, revenue aspect, how to generate the revenue, and the budget. So গরিশন থেকে টাকা পাবো, তারপর আমরা খরচ করব। এই কালচারতে আমাদের বেরিয়ে আসতে হবে, না হলে আমাদের আসলে মুক্তি নাই। আর সেকেন্ড হচ্ছে যে দাদা খুব বলেছেন যে ঢাকা মেডিকেল কলেজে যে 30টা রোগী মারা যায় বা দেশের প্রত্যন্ত অঞ্চলে মারা যায়, মধ্যে মধ্যে ভাঙচুর হয়, ডাক্তারদেরকে ব্লেম দেয়, এটা আসলে রিলেশনশিপ ম্যাটার। আমাদের শিখতে হবে, আমাদের আচরণ পরিবর্তন করতে হবে। ডক্টর পেশেন্ট রিলেশনশিপ যে অত্যন্ত সুন্দর একটা সম্পর্ক, এখানে ফাইটিং রিলেশনশিপ না হয়। সেটা যদি আমরা বোঝাতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমাদের কনফ্লিক্টে চলে আসবে। কাজী আমাদেরকে মনে হয় একটু মানবিক হইতে হবে। আমরা জানি যে কাইন্ডনেস ইজ আনলিমিটেড। আমরা অবশ্যই আমাদের আচরণ পরিবর্তন আনবো, সিস্টেমের পরিবর্তন করতে হবে, এবং বাই এভিডেন্স বেসড রিসার্চ। এখনো আমরা বাংলাদেশে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, আপনি যেটা বললেন, এটা আমরা পিছিয়ে আছি। আমাদের এখনো আমি যদি এখন গুগল করি, আমি কানাডার সমস্ত ইনফরমেশন পাবো রাইট ওয়ে, ইউনিভার্সিটির তথ্য পাবো রাইট ওয়ে। বাট আমি যদি বঙ্গবন্ধু চিকিৎসা বিশ্ববিদ্যালয় বা নিপসম আইসিডিআর এ যাই, বাংলাদেশের কোনো চিত্রই আমি পাবো না, হয়তো খণ্ডিত চিত্র পাবো, যেটা আমার জন্য ডিসিশন নেওয়া খুবই দুষ্কর হবে। সো আমি মনে করি এই ক্যাপাসিটি গুলো বিল্ডিং এর সুযোগ এখনই। আমরা we want to be part of the solution, not part of the problem. So কিভাবে সমাধান করা যায়, আমরা পিছনে না যে আমরা কিভাবে সামনে যেতে পারি, সেটাই হবে আমাদের মুখ্য। আমরা কিভাবে রিসার্চ, আমরা কিভাবে ম্যানেজমেন্ট এক্সপার্টিস ডেভেলপ করব, সেটাই আমাদের মুখ্য বিষয়। আপনি জেনে অবাক হবেন যে আমি উইদাউট এনি ট্রেনিং আজিমপুর মাতৃসদন 2000 সালে জাপানি সহায়তায় যখন করেছি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে হেলথ ইকোনমিক্স ট্রেনিং নিয়েছি, হাউ টু মেক বাজেট। সো আমি মনে করি এটা আমাদের অনেকেরই জানা নাই, সেটা জানা উচিত কিভাবে করা উচিত। এবং আমার ইন্টারেস্ট অলওয়েজ ইন হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট। আপনি দেখবেন যে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডাক্তার, পাবলিক হেলথ, দেন পিএইচডি সোশ্যাল সায়েন্স এন্ড এমবিএ ইন হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট। সো আমি জানি ম্যানেজমেন্ট একটা বিরাট জিনিস, এটা শুধু এমবিবিএস ডিগ্রি বা এমডি ডিগ্রি দিয়ে হয় না, এটাকে আপনার প্রশিক্ষণ নিতে হবে। এটা আমাদের কাছে থাইল্যান্ড, আপনি যদি উপজেলা লেভেলে যান, প্রত্যেকটা হেলথ ফ্যাসিলিটি is managed by a Master of Primary Healthcare Management professional, so they call MPHM. So আমাদের এই জিনিসগুলো মাথায় আনতে হবে, আমাদের এডুকেটেড, আমি আবার আমার প্রথম পয়েন্টে যাচ্ছি যে ট্রেন মোটিভেটেড হেলথ প্রফেশনাল দরকার, যেটা না হলে এটা হবে না। কিন্তু আমি জানি না আমরা এখন কোথায় আছি। আমি 10 বছর আগে জানি, থ্যাংক ইউ সো মাচ, পিএইচডি করেছি, বাংলাদেশে চাচ্ছিলাম কাজ করতে, বাংলাদেশ সরকার আমাকে বদলি করেছে করিমগঞ্জ। So this is the example. If it is still continue, actually we are not going anywhere. Exactly. Yeah, just important thing. It's 6 o'clock.
এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর ভুয়া। আসলে আমরা একটা লাস্ট কোশ্চেন, আমাদের প্রোগ্রামের শেষের দিকে আমরা আসছি। আমি একটা লাস্ট কোশ্চেন ডাক্তার জাহাঙ্গীরকে আমি করতে চাচ্ছি, যেহেতু মিস্টার শিশির মোরালও উল্লেখ করছিলেন যে একটা বাজেটিং এর ব্যাপার আমাদের কোভিড-19 এর ক্ষেত্রে, যে স্বাস্থ্য বাজেটের ব্যাপারে একটা কথা উঠে আসছে। তো ডক্টর জাহাঙ্গীরকে আমি লাস্ট কোশ্চেন হিসেবে জিজ্ঞেস করতে চাচ্ছি যে আসলে কোভিড-19 এর ক্ষেত্রে সব দেশে একটা স্বাস্থ্য বাজেট, একটা ডিফারেন্ট একটা বাজেটিং সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল এবং ডিফারেন্ট একটা সিস্টেম চালু হয়ে গেল। বাংলাদেশের প্রেক্ষিতে আপনি এ ব্যাপারে কি অপিনিয়ন দিতে চাচ্ছেন, যদি শর্ট করে আমাদেরকে একটু বলতে পারেন? থ্যাংক ইউ। এই বিষয়টা মানে প্যান্ডেমিক সিচুয়েশনটা আসলে একটু ভিন্ন ধরনের, কাজেই এখানে বাজেটিং এর ব্যাপারটা ডেফিনেটলি একটা নিড বেসড বাজেটিং এর ব্যাপার থাকবে, যে আমরা কোন জায়গাটায় হেলথ সার্ভিসটা স্ট্রেংথেনিং করা যাবে এবং কতটা কম খরচে সেটাকে আমরা ম্যানেজ করতে পারবো। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হলো যে প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট নিয়ে আমরা শুরুতে যে খুবই একটা বাজে অভিজ্ঞতা বাংলাদেশে, যে প্রাইভেট হসপিটালগুলো বন্ধ, রোগী নিচ্ছে না অ্যান্ড সো ফোর্থ, এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা আমাদের যদি বলি যে গভর্নমেন্ট হসপিটালই গভর্নমেন্ট বাজেট অ্যালোকেট করে পুরো বিষয়টাকে ম্যানেজ করতে পারবে, আমার কাছে মনে হয় যে ব্যাপারটা একেবারেই ঠিক হবে না। রাদার আমরা কিভাবে এই প্রাইভেট ফ্যাসিলিটি গুলোকে ব্যবহার করতে পারবো যাতে করে আমরা এই সার্ভিসগুলোই ওই এস্টাবলিশ ফ্যাসিলিটি থেকে নিতে পারি। এটা গভর্নমেন্টের ফ্যাসিলিটিগুলোর সাথে সাথে প্রাইভেট ফ্যাসিলিটিগুলো জয়েন্টলি করতে পারবে, মানে জয়েন্টলি এই সার্ভিসগুলো ডেভেলপ করে মানুষকে দিতে পারবে। তো এই প্যান্ডেমিক সিচুয়েশনটা একদমই ভিন্ন ধরনের, কারণ এই বাজেটিংটা সম্পূর্ণ নিড বেসড হতে হবে। অন্য সময় আমরা নিড বেসড বাজেটিংই করি, কিন্তু অন্য সময় বাজেটিং এ শিশিরদাও যেটা বললেন, বা আমরা অনেক সময় দেখি যে এটা অনেকটা ঐতিহাসিক বাজেটের মতো, গত বছর এত ছিল 5% বাড়ায় দাও, এই ধরনের একটা অ্যাটিটিউড থাকে মানুষের ভিতরে। এবং যেটা বললেন টেকনিক্যাল এক্সপার্টিজের অভাব থাকতে পারে। যেমন ধরেন যে ময়মনসিংহ হসপিটালে আজকে রোগীর যে স্ট্রাকচার, আগামী বছর রোগীগুলো একই রকম নাও হতে পারে, হয়তো দেখা যাবে যে ওইখানে ডেঙ্গু ফিভার অনেক বেশি হয়ে গেছে, আমি একটা এক্সাম্পল দিলাম, বা আর্সেনিকের সমস্যাটা অনেক বড় হয়ে গেল গত বছরের তুলনায় এই বছর। তাহলে আমরা যে হেলথ সিচুয়েশনটা যে চেঞ্জ হচ্ছে, এটার সাথে কিন্তু বাজেটটাকে চেঞ্জ করি না। আমরা দেখা যায় যে ওই যে অল্প সময়ের ভিতরে কাজটা কমপ্লিট করাটা, এটাই একটা জরুরি বিষয় হয়ে দাঁড়ায়। কিছু কিছু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকতে পারে, যেটা শাফি ভাই বললেন যে অনেক সময় পাওয়ারফুল পলিটিশিয়ান যদি ওখানে থাকেন কিছু অ্যালোকেশন বেশি আসতে পারে। বাট এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেটা খুবই বেশি ইম্পর্টেন্ট, প্রয়োজনে অন্য জায়গা থেকে মানে ইমার্জেন্সি কেয়ারগুলো তো সবসময় রাখতেই হবে সব জায়গায়, বাট এছাড়া অন্য জায়গা থেকে বাজেট কমিয়ে এনেও যদি প্রয়োজনে এই জায়গাটায় বেশি টাকা দিয়ে এই বর্তমান সমস্যাটাকে সমাধান করার জন্য আগে আসতে হবে। আর একটা জিনিস আমি একটু জাস্ট সরি সময়ের স্বল্পতা আছে, আমি একটু বলে নিই, সেটা হলো যে তথ্য গোপন সরকার করে নাই, এটা যেমন এক ধরনের সত্যি কথা, আবার দেখা যাচ্ছে যে তথ্য বিভ্রাট হচ্ছে বিভিন্ন কারণে, এটা কোঅর্ডিনেশনের সমস্যার কারণে হতে পারে। কোন জায়গায় মৃতের সংখ্যা বিভিন্ন রকম দুই একবার দেখা গেছে, আবার দেখা গেছে ডাক্তারদের জন্য অনেক দামি হোটেলের রেসিডেন্সিয়াল হোটেলের ব্যবস্থা করা হয়েছে, আবার যখন আপনি ওই হোটেলের কাছে খবর নিতে যাচ্ছেন তখন আমরা পেপারে দেখলাম, নিউজ পেপারে দেখলাম যে না, সেই ব্যবস্থা করা হয় নাই, তাদের সাথে এনাফ যোগাযোগ করা হয়নি। এই যে তথ্য বিভ্রাটটা মানুষের মধ্যে একটা সংকট সৃষ্টি করে, আস্থার সংকট সৃষ্টি করে। তো এটা একটু জাস্ট পয়েন্টিং করলাম যে শিশিরদার ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যে ইটস নট ইন্টেনশনালি মানে ভুল তথ্য দেওয়া বা তথ্য গোপন করার, আদার কোঅর্ডিনেশনের সমস্যা থাকাটা খুব স্বাভাবিক। এই বিষয়গুলো বাজেট রিলেটেড আমি এই অংশটুকুই বলতে চাই। সাথে আরেকটা কোশ্চেন ছিল যে কোভিড-19 এর জন্য ফাইট করার জন্য বাজেটটা কি মোর ইম্পর্টেন্ট নাকি এফিসিয়েন্সিটা ইম্পর্টেন্ট? আমার কাছে মনে হয় এটা একটা কম্বিনেশন দরকার। অবশ্যই আমাদের বাজেট ইম্পর্টেন্ট, বিকজ আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমরা নিউজ পেপারেও দেখছি এবং শিশিরদাও পয়েন্টিং করলেন যে আমরা এক্স্যাক্টলি জানি না কি পরিমাণ আইসিইউ বেড আছে বা কি পরিমাণ ফ্যাসিলিটিস আছে যাদের ক্রিটিক্যাল সিচুয়েশন হবে ওনাদেরকে হেলথ সার্ভিস দেওয়ার জন্য। সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের নতুন রিসোর্সের দরকার হবে বা নতুন বাজেট, নতুন টাকা পয়সার দরকার হবে সেই জায়গাটায়। পাশাপাশি এগুলোর এফিশিয়েন্ট ব্যবহারের একটা ব্যাপার আছে, এবং এফিশিয়েন্ট ব্যবহারের জায়গাটাই আমি একটু ওই প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথাটাই আমি আসতে চাই, যে অবশ্যই আমাদের কম্বাইন্ডলি এটা করতে হবে। আমরা কিন্তু আমাদের মনে হচ্ছে যে হেলথ সিস্টেমটা সেগ্রিগেটেড,
প্রাইভেটরা একভাবে কথা বলছেন, পাবলিক হসপিটাল মানে গভর্নমেন্ট আরেক জায়গায় আছেন। এটা হয়তো অনেক দিনের এই একটা সেগ্রিগেটেড রিলেশনশিপেরই রিফ্লেকশন এখানে দেখা যাচ্ছে, আমরা এক জায়গায় করতে পারি নাই। তো এগুলো নিয়ে হয়তো আমরা পরে অনেক সেশনে আলাপ করতে পারবো সময়ের স্বল্পতার জন্য। আমি জাস্ট এইটা মেইন পয়েন্ট হিসাবে বলছি যে ডেফিনেটলি আমাদের এফিশিয়েন্টলি এটা ব্যবহার করতে হবে, কারণ এক জায়গায় আমরা হয়তো সবকিছু পাবো না। এখন ধরুন যে একটা প্রাইভেট হসপিটালে অনেক অলরেডি তাদের একটা ভেরি ক্লোজ টু আইসিইউ টাইপ ফ্যাসিলিটিস আছে, কেন আমরা ওইটা ব্যবহার করবো না? দরকার হলে গভর্নমেন্ট রিসোর্স অ্যালোকেট করুক ওখানে, মানুষকে ওইখানে সার্ভে। এটা তো আমরা পৃথিবীর সব জায়গায় দেখি, আমরা অনেক উন্নত জায়গায় দেখি, যেমন সুইডেনে আমরা প্রাইভেট হসপিটাল গুলোকে গভর্নমেন্ট টাকা দিয়ে মানুষকে সার্ভিস দেওয়াচ্ছে থ্রু প্রাইভেট হসপিটালস। তো এই জিনিসগুলো আজকে আমরা ব্যবহার করতে পারি আমার মনে হয়। অফকোর্স এখানে মনিটরিং, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এই বিষয়গুলো থাকবে, করাপশনের সুযোগগুলো কমায় আনতে হবে বা শূন্য করতে হবে, সেই বিষয়গুলো থাকবে। শুধু সাধারণ অবস্থাতেই প্রাইভেট হসপিটালকে ব্যবহার করা হয়, প্রাইভেট ইনভেস্টমেন্টকে ব্যবহার করা হয়, মানে আই মিন হসপিটালগুলোকে ব্যবহার করা হয় সাধারণ মানুষের সার্ভিস দেওয়ার জন্য, ইউজিং পাবলিক মানি অর ট্যাক্স মানি। সো আমরা এতে হয়তো মানুষের আউট অফ পকেট পেমেন্টসটাও কমে আসতে পারে। আমরা ওই যে প্রাইভেট হসপিটালগুলো সরকার ব্যবহার করবে, সেখানে পেশেন্টরা অনেক টাকা পে করবে না, পেশেন্টরা একটা অ্যাফোর্ডেবল অ্যামাউন্ট পে করবে, বাকি টাকা সরকার রিম্বার্স করবে সেটার এগেনস্টে। এই ধরনের উদাহরণ প্রচুর আছে। তো আমরা এগুলো নিয়ে আসলে কাজ করতে হবে অনেক, এবং যেটা বললাম নতুন বাজেট প্লাস এফিশিয়েন্টলি এটাকে ব্যবহার করা, দুটো জিনিসেরই কম্বিনেশন দরকার। থ্যাংক ইউ সো মাচ ডক্টর জাহাঙ্গীর খান, আসলে খুবই ইনফরমেটিভ একটা প্ল্যাটফর্ম ছিল আজকে। থ্যাংক ইউ আমাদের গেস্টদেরকে, আপনাদের ইম্পর্ট্যান্ট আপনারা কমেন্টস দিয়েছেন, এবং আমি যারা আজকে প্রোগ্রামটা দেখতেছেন আমি সবাইকে বলবো যে আমাদের এই প্ল্যাটফর্মে যেটা হেলথ সিস্টেম ইমপ্রুভমেন্ট ফোরাম, আপনারা সবাই জয়েন করবেন এবং আমাদের সব আপডেট আপনারা রিচ আউট করতে পারবেন, এবং আমরা আবারও আসবো আপনাদের কাছে লাইভে সো ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং নতুন তথ্য নিয়ে। আমি একটু শামীমকে একটু ইন্টারফেয়ার করলাম। আমি আজকে প্রচন্ড গঠনমূলক আলোচনা হয়েছে, আমি দর্শকদের উদ্দেশ্যে আমি তার একটা সারাংশটা হচ্ছে এমন যে আমাদের ডক্টর জাহাঙ্গীর খান উনি আমাদের সাজেস্ট করেছেন যে এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে নিড বেস বাজেটিং বর্তমান সিচুয়েশনের জন্য, এবং একই সাথে উনি হাইলাইট করেছেন যে আমাদের যে ইনফরমেশন সেক্টর গুলো আছে এগুলো ঠিক মতো একটার সাথে একটা সঙ্গতিপূর্ণ হচ্ছে না, এগুলোকে যেন প্রাসঙ্গিক করা যায় এবং একটার সাথে একটার যে গ্যাপটা হচ্ছে এই গ্যাপটা যেন আমরা দূর করতে পারি, তাহলেই আমাদের সমস্যার একটা বড় অংশ আমাদের সমাধান হয়ে যাবে। এবং একই সাথে আমাদের ডক্টর শাফি ভুইয়া উনি অ্যাডভোকেসি করেছেন সিস্টেম ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্টের বিষয়, যে আমাদের যে বর্তমান সিস্টেমটা এই সিস্টেম ম্যানেজমেন্ট ইমপ্রুভ, এবং স্পেশালি উনি উল্লেখ করেছেন যে প্রপার ট্রেইন পার্সোনাল তৈরি করার ক্ষেত্রে আমাদের ভূমিকা নেওয়ার সময় এসেছে। এবং একই সাথে উনি বলেছেন যে শুধুমাত্র পার্সোনাল এবং সিস্টেম দিয়ে হবে না, একই সাথে এক্সিস্টিং ইনস্টিটিউট গুলো আছে তাদের ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, এই ব্যাপারটা নিয়ে উনি আমাদেরকে বলেছেন। এবং ইনস্টিটিউশনের ইনফরমেশন ক্যাপাসিটি বা অন্য সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নেওয়া যেতে পারে। আমাদের সিনিয়র সাংবাদিক শিশির মুরুল উনি বলেছেন যে চিকিৎসক এবং মানুষ এবং সমাজের অন্যান্য ব্যবস্থাপনার সাথে একটা দূরত্ব আছে, এই দূরত্বটাকে মিটিয়ে আমাদেরকে একটি কমন প্ল্যাটফর্মে আসতে হবে যেখানে চিকিৎসক এবং মানুষের বিশ্বাসযোগ্যতার ঘাটতিটা অনেকটা দূর হয়ে যাবে। একই সাথে উনি মনে করেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাপনার উন্নয়নে বিএমএ তার যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে, এবং উনি আশা করেন ভবিষ্যতে বিএমএ এখানে মনোযোগ দিয়ে বিএমএ তার ভূমিকাটা সঠিক করে নেবেন। এবং একই সাথে আমাদের জন্য সবচেয়ে একটা সুখবর দিয়েছেন শিশির মোড়ল সাহেব, সেটা হচ্ছেন যে বাংলাদেশের সাংবাদিকদের খুব রিসেন্টলি চিকিৎসা ব্যবস্থাপনা এবং চিকিৎসকদের সম্পর্কে তার পুরনো যে নেতিবাচক ধারণা ছিল তার অনেকটাই পরিবর্তন হয়েছে, এবং মিডিয়াতে এখন ডাক্তারদের বিরুদ্ধে অকারণে নেতিবাচক খবর প্রায় প্রকাশ হয় না বললেই চলে। এটা আমাদের জন্য অত্যন্ত সুখের খবর যে আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের চিকিৎসা ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হচ্ছে। আমরা আরো চাই যে তারা আরো বেশি করে সম্পৃক্ত হোক, কারণ সাংবাদিক ভাইয়েরা জানলে তাদের মাধ্যমে দেশ জানবে। সাংবাদিক ভাইয়েরা তো আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় তাদেরকে, তো তাদের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে প্রচার করা সহজ হবে। তো এই ছিল আমাদের আজকের সমস্ত। আমি আরেকটা জিনিস যোগ করতে চাই সেকেন্ডে, হাউ টু মেক ডিফারেন্স। সো গোয়িং ফরওয়ার্ড আমাদের চিন্তা করতে হবে
1 মিনিট সময় কিন্তু। Promote dialogue and collaboration, intersectoral collaboration. Very important to promote our health system in Bangladesh or around the world. So এই জন্য আমাদের এইটা দিকে খেয়াল করতে হবে, because safety first, patient first, এগুলো আমাদের ভুলে গেলে চলবে না। এগুলো তখনই আমরা অর্জন করতে পারবো যখন আমরা মিউচুয়াল রেসপেক্ট এন্ড প্রমোট আওয়ার ডায়ালগ। সো আমাদের রিলেশনশিপটা বাড়বে এবং কোলাবোরেশন বাড়াবো। সেটার জন্য আমরা অপেক্ষায় থাকলাম। আমরা আরো অনেক ভবিষ্যতে কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শেষ করব অনুষ্ঠান আমাদের সমস্ত শিশির মোড়লের কাছে, যে আপনি 1 মিনিটে আপনার যদি কিছু বলার থাকে বলবেন, এবং আমাদের সবাই মানে আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি শেষ কথাটা বলে সবাইকে ধন্যবাদ জানানোর জন্য আপনাকে 1 মিনিট সময় দেওয়া গেল। আমার আর বিশেষ কিছু বলার নাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি কখনোই এইরকম ফোরামে কথা বলি না। আমি যে কোনো সেমিনার বা যেখানে আমি যাই 1 মিনিট 1.5 মিনিট ম্যাক্সিমাম কথা বলি। আমাকে অনুরোধ করা হয়েছিল, আমি আমি খুবই কৃতজ্ঞ যে আপনাদের সঙ্গে অনেকদিন পরে কথা হলো, দেখা হলো। আর দর্শকদেরকে বলবো যে আমি খুবই আশাবাদী মানুষ। আমি বাংলাদেশের ভিতরে নিশ্চয়ই এমন কোন ক্ষমতা আমরা সামনে এগিয়ে যাব, এবং আমরা প্রতিদিনই আমরা বিশেষ করে মিডিয়া কর্মীরা সারা পৃথিবীতে কোভিড নিয়ে ঘটছে সেখান থেকে প্রতিদিন রিপোর্ট করছি, এবং গভর্নমেন্টকে বলছি সারা দুনিয়াতে এই ঘটছে, তুমি আমাদের রিপোর্টটা পড়ো, আমাদের দেখো, দেখে তুমি এখান থেকে সিদ্ধান্তটা নাও। আপনাদেরকে আমি বলি যে আমরা নিশ্চয়ই আমরা বিপদের মধ্যে আছি, কিন্তু আমরা নিশ্চয়ই দুর্যোগ কাটিয়ে উঠবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। ডক্টর জাহাঙ্গীর খান, আপনি সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য 1 মিনিট সময় পেতে পারেন। স্পিকার বন্ধ আছে আপনার। আজকের আলোচনাটা আমি হেলথ ইকোনমিক্স পার্সপেক্টিভ থেকে হেলথ সিস্টেম এবং ওই পাশে আমাদের সাংবাদিকতা, যেটা আমাদের প্রতিচ্ছবি, দেশের প্রতিচ্ছবি, সবকিছু মিলিয়ে, এবং ডক্টর হিসেবে সামিন এবং আনোয়ার ভাইয়ের যে এক্সপিরিয়েন্স গুলো, রিয়েলি আমি খুবই একটা ভালো যোগ সাজস পেলাম সবগুলোর মধ্যে। আমার মনে হয় যে হেলথ সিস্টেম নিয়ে যখন আমরা কথা বলবো, এই পার্সপেক্টিভ গুলো খুব জরুরি, যে আমরা বিভিন্ন দিক থেকে বিষয়টাকে দেখি। আমরা ডাক্তার হিসাবে দেখবো বা হেলথ প্রফেশনাল হিসাবে দেখবো, আমরা ভবিষ্যতে হয়তো কোনো নার্স, টেকনোলজিস্ট, ওনাদেরকে আমাদের এই ফোরামে ডিসকাশনে নিয়ে আসলে আমার মনে হয় অত্যন্ত ভালো একটা কাজ হবে। কাজে এই রিপ্রেজেন্টেশনটা আমরা দিন দিন বাড়াতে পারি এবং সবার পার্সপেক্টিভ গুলো আমরা দেখতে পারি। কারণ একটা বিষয় যে বহুদিন ধরে আমাদের হেলথ সিস্টেমের মধ্যে কেমন যেন একটা সাংঘর্ষিক অবস্থা ছিল, যেটা গত কয়েক মাসে আমরা এটার মধ্যে কিছুটা হলেও দেখতে পাচ্ছি যে খুব পজিটিভ অ্যাটিটিউড। আমার কাছে খুব বেশি কষ্ট হয় যখন দেখি যে মানে খুব সত্যি কথা বলতেই সাংবাদিক এবং ডক্টরদের মধ্যে একটা কনফ্লিক্ট আমরা অনেক দিন ধরে লক্ষ্য করেছিলাম। তো এই জিনিসটা অনেকটাই কমে এসেছে গত বেশ কিছুদিন ধরে, অন্তত 2 মাস বলা যেতে পারে। এটা একটা আশার জায়গা, কারণ আমরা যদি একটা খাবার রান্না করতে যাই, ডেফিনেটলি ওইটার সাথে যারা জড়িত সবাইকে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, যে বাজার করবে, যে রান্না করবে এবং যে খাবারটা সার্ভ করবে, সবাইকেই একই অ্যাটিটিউড নিয়েই করতে হবে, যে মানুষটা খাবে তাকে যেন একটা বেস্ট ফুড আমরা সার্ভ করতে পারি, এবং পেশেন্টদেরকে আমরা এই জিনিসটা দিতে চাই, এবং সবার ভূমিকা আছে, হেলথ অ্যান্ড নন হেলথ। কাজে মানে আপনি পাইলট, শুধু আপনি একা প্লেন চালাবেন, কিন্তু ওই যে অ্যারোনটিক ইঞ্জিনিয়ারের কোনো ভূমিকা নাই বা কেবিন ক্রুর কোনো ভূমিকা নাই, এই জিনিসটা ভাবা যাবে না। মানে উই হ্যাভ টু ডু ইট টুগেদার। এই জায়গাটা আমাদের সবার এনশিওর করতে হবে। জাস্ট 2টা পয়েন্ট। একটা হলো যে মানে পরবর্তীতে কোনো ডিসকাশনে আমরা আনতে পারি, বাংলাদেশের রেফারেল সিস্টেমটা নাই, যেটা একটা ভয়াবহ সমস্যা। এটাতে জুনিয়র ডক্টররা যেভাবে হেল্প পাবেন, হেলথ রিসোর্স ইউটিলাইজেশনে আমাদের অনেক বেশি সুবিধা হবে সেখানে। এটা আমাদের একটা আলোচনায় কখনো একটা আনতে হবে। আরেকটা জিনিস হলো প্রাইভেট সেক্টর ইনভলভমেন্টটা আমরা ভবিষ্যতে কিভাবে দেখতে চাই, কিভাবে কম খরচে উই ক্যান গেট অ্যাক্সেস টু প্রাইভেট ফ্যাসিলিটিস উইথ হেল্প অফ দ্য গভর্নমেন্ট। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আশা করি ভবিষ্যতে আলাপ করতে পারবো। আর COVID-19 সিচুয়েশনে আমি বলবো যে উই নিড ভেরি স্ট্রং কোঅর্ডিনেশন across ministries, across government and non-government sector, and everybody involved. So থ্যাংক ইউ ডক্টর জাহাঙ্গীর খান। আমি আমাদের সমস্ত গেস্টদেরকে ধন্যবাদ জানাতে চাই, আবার ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনারা শুনলেন, আপনারা দেখলেন, আপনারা অংশগ্রহণ করলেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে, এবং বর্তমান যে বৈশ্বিক মহামারীর ভিতর দিয়ে আমরা যাচ্ছি সেই মহামারী নিয়ে আমাদের চিন্তা ভাবনা। আমাদের এখানে উপস্থিত আছেন দেশের এবং দেশের বাইরের বিভিন্ন
এই স্বাস্থ্য বিষয়ের বিশেষজ্ঞরা, সাংবাদিকরা এবং চিকিৎসকরা। আমরা এই জাতীয় অনুষ্ঠান বারবার নিয়ে আসবো। আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা আমাদের সাথে থাকুন, এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদেরকে আমাদের ফেসবুক পেজে সে সমস্ত কোশ্চেন আপনারা লিখে দিলে আমরা চেষ্টা করব যত দ্রুত সময় আপনাদের উত্তর দিতে, এবং পরবর্তীতে আমরা আপনাদের কাছে আবার যাব। এবং আজকের আলোচনা যেখানে শেষ হলো এখান থেকে, এবং এখানে যে সমস্ত রিকমেন্ডেশন আমরা পেলাম সেগুলো নিয়ে পরবর্তীতে আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে আবার ফিরে আসবো। ধন্যবাদ সবাইকে আপনাদের সাথে থাকার জন্য। শামীম, আপনি সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারেন। জি, থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। আমি একটা জিনিস সব দর্শকদেরকে বলতে চাচ্ছি, আমরা নেক্সট ওয়েডনেসডে মে 20 তারিখে আমরা নিউ গেস্ট নিয়ে আপনাদের কাছে আসবো, আবার লাইভ হবে। আমরা একটা হেলথ সিস্টেম ইমপ্রুভমেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই আমাদের এই প্রোগ্রামটা দেখবেন, এবং ফলোইং প্রোগ্রাম যে আসবে সেটাও আমরা আপনাদেরকে ওখানে দেখবো আশা করি। এবং আমাদের গেস্টদেরকে ডক্টর জাহাঙ্গীর খান, ডক্টর ভুইয়া এবং মিস্টার শিশির মোরালকে আমি আবারও থ্যাংক ইউ জানাচ্ছি আপনাদের টাইমের জন্য, এবং ইম্পর্টেন্ট কমেন্টস এবং ভ্যালুয়েবল ইনফরমেটিভ ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য। আর আমি এখানে তাহলে প্রোগ্রামটা আমি শেষ করছি। থ্যাংক ইউ আমাদের ডক্টর আনওয়ার শাহাদাতকেও। সো ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে নেক্সট লাইভে বুধবারে মে 20th, সরি, নেক্সট বুধবার মে 20th। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকেন, সুস্থ থাকেন। Stay safe and stay healthy. থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আমরা লাইভ থেকে বের হয়ে গেছি, মানে এখন আমরা লাইভে নাই, এখন আমরা Okay. আমাদেরকে আর কেউ দেখতে পাচ্ছে না এখন। আচ্ছা, থ্যাংক ইউ। সো জাহাঙ্গীর ভাই, থ্যাংক ইউ। কেমন চলছে আপনার জীবন? আমাদের এখানে ইয়েতে ভালো যাচ্ছে, মানে ইংল্যান্ডে যদিও আমাদের অবস্থা বুঝতেই পারছেন যে এখানে কোভিড রিলেটেড ডেথ অনেক বেশি, বাট স্টিল সোসাইটি ইজ গোইং ফাইন, অন্যান্য সবকিছু মিলে। আমরা রিওপেনিং দিকে চলে যাচ্ছি, কেন কেস কমতেছে, এবং ইকোনমি চালু করার জন্য প্রিমিয়ার, প্রাইম মিনিস্টার তারা ফেজ 1 ফেজ 2 করবে। সো এটা, বাট ইউনিভার্সিটি ওয়াইজ যদি চিন্তা করি, আমরা এখন মোর প্রোডাক্টিভ দেন বিফোর। আমি জানি না বাংলাদেশ ইউনিভার্সিটি গুলা, কলেজগুলো কি করতেছে। আমরা এখন সব প্রোগ্রাম অনলাইনে নিয়ে এসেছি, সবকিছু এখন 70% ছিল স্প্রিং এ, আমরা সামারে 100% কোর্স উইল বি অনলাইন। ইভেন মেবি ফল অলসো উইল বি হাইব্রিড মডেল। অর্থাৎ এটা একটা ইন্টারেস্টিং ঘটনা জীবনে, ইউনিভার্সিটিজ এনরোলমেন্ট আপনার মোর দেন ডাবল হয়েছে। এক্সাম্পল, আমার ফ্যাকাল্টিতে গত বছর স্প্রিং এ এনরোলমেন্ট ছিল 17,000 বা 16,000 সামথিং, এবার হচ্ছে 33,000 স্টুডেন্ট। সো ইউ ক্যান ইমাজিন ইউনিভার্সিটির বিজনেস হচ্ছে হাই হচ্ছে, বিকজ গভর্নমেন্ট ইউনিভার্সিটিকে $8 বিলিয়ন প্রণোদনা দিয়েছে, যার ফলে স্টুডেন্টের কোনো চিন্তা নাই পড়াশোনার টাকা খরচের। দে উইল গেট দ্য মানি দে নিড, দে উইল গেট দ্য সাপোর্ট দে নিড। লাইক আমাদের সাথে যদি স্টুডেন্ট দেখা করতে হতো, তাদের 2 সপ্তাহ 3 মাস অপেক্ষা করতে হতো ইন পার্সন মিটিং এর জন্য। এখন আমরা জুম করে মিটিং করি অলমোস্ট এভরি অল্টারনেট ডেজ। So they are more connected with the faculties now, the research, everything going very well. So আমি মনে করি করোনা সবকিছু ব্যাড না, কিছু কিছু ভালো হিউম্যান পার্ট অফ ইট আছে, যেটা আমরা খুব কাছাকাছি চলে আসছি। এক্সাম্পল, শিশিরদাকে আমি 2007 সালে মাতোয়াইলে লাস্ট মিট করছি, আজকে 13 বছর আগে, যখন আই অ্যারেঞ্জ এ ম্যাটারনাল চাইল্ড হ্যান্ডবুক সিম্পোজিয়াম। মনে আছে দাদা? হ্যাঁ, মাতোয়াইলে। সো আজকে 13 বছর পরে ওনার সাথে দেখা হলো লাইভে। আমার একটা সুযোগ হলো যে শিশিরদার সাথে আমার আমি যখন আইসিডিডিআরবিতে ছিলাম আমাদের দেখা হতো বিভিন্ন ফোরামে, অনেকবারই দেখা হয়েছে ওনার সাথে। তো এটা আরেকটা অপরচুনিটি যে আমাদের আবার দেখা হলো এখানে। আনোয়ার ভাই, জিয়া ভাই তো আমাদের বিগ বস, জিয়া ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ হয়। আমিনের সাথে আমার দেখা হওয়াটা এটা আমার আনন্দদায়ক। এর পাশাপাশি সেটা হলো যে আমরা একই প্রজেক্টে আমরা একসাথে কাজ করেছি আগে, and then অনেকদিন পর এসে দেখলাম যে ও ইউএসএ তে। তো আমার আসলে কতগুলো হিস্ট্রিক্যাল ইয়ে আছে আর কি, আমি লাকি আল্লাহ থেকে। সো আজিমপুর মাদ্রাসা গিয়ে শিশির মোলদা, সাবিহা, আরো অনেকজনের সাথে আমার কথা হতো 1998 সাল থেকে আসলে। তারপরে আমি পিএইচডি করার পরে বাংলাদেশে গেলাম, কাজ করলাম। আমি ছিলাম আজিমপুর মাতৃসদনের প্রথম বাংলার নবী, যেটা পুরুষ চিকিৎসক। ওখানে 11 জন মহিলা কাজ করতো,
কোনো পুরুষের কোনো অবদান নাই এখানে আমাদের বলে রাখা ভালো, এটা জাস্ট আমার অভিজ্ঞতা বলছি, কোনো কাউকে ব্লেম করছি না। তো সিস্টেম আমাকে এমন জায়গায় ফেলে দিল চ্যালেঞ্জের মধ্যে, তো আমি চিন্তা করলাম তখনই উইদাউট এনি এডুকেশন আমার এই চ্যালেঞ্জটাকে আমি অপরচুনিটি হিসেবে ব্যবহার করব, এবং আমি তাই করেছি। ওইখানে কাজ করে আমি দেখলাম যে এটা গার্বেজ প্লেস, এটাকে ভাঙতে হবে। তো ভেঙে জাপান থেকে গ্র্যান্ড এড এনে সরকার কাছে দিয়ে তারপর আমি দেশ থেকে মোটামুটি পালায়ন করছি আর কি বলতে পারেন। সো এটা আমার ফার্স্ট এন্ড লাস্ট অভিজ্ঞতা। আমি দেখছি ব্যুরোক্রেসি কত স্লো, আমি দেখছি ফ্রেন্ডরা কত ইফেক্টিভ, আমি দেখছি পলিটিশিয়ানরা কত ইনঅ্যাক্টিভ। এগুলো আমি দেখার পরে আমি ডিসাইড করছি আমি মনে হয় বাংলাদেশের জন্য ফিট না, বিকজ $5 বিলিয়ন ভিক্ষা করে এনে হাসপাতাল করার পরে এটার যে করুণ দশা, এখন দেখেন হাসপাতালের ডাইরেক্টর এন্টি কারাপশনের কেস নিয়ে টক শোতে যায়। সো আমি এগুলা বলবো না, মানে এগুলা বলতে কষ্ট লাগে যে এগুলো দিস ইজ মাই ব্রেইন চাইল্ড দাদা। সো এগুলা দেখার কেউ নাই। তো আমি মনে করি যে এখন সময় আসছে করোনা আমাদের হেলথ সিস্টেমটাকে বিল্ড করা। আবার আরেকটা জিনিস হলো, জিয়া ভাই হচ্ছে আমাদের অ্যানাদার নবী। ইএফটি তে আমি কাজ করার আগে জিয়া ভাই ছিল বাংলার প্রথম নবী যে ফ্যাকাল্টি অফ পাবলিক হেলথে কাজ করতো। তারপরে জিয়া ভাই চলে গেল আতার উন্নত বড় ধরনের ইয়েতে ওয়ার্ল্ড ব্যাংকে। আমি আসলাম জাপান থেকে, এই 7 বছর 7 মাস পরে আছি আর কি। বাট ভালোই আছি, এনজয় করতেছি, মানুষকে পথ নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। কিন্তু বাংলাদেশের এই ধরনের উদ্যোগ আগে কখনো ছিল না, এখন যেহেতু হয়েছে, সরি জিয়া ভাই চলে আসছে, অনেকদিন বাঁচবে। সো আমরা মনে হয় একসাথে কাজ করলে আমরা বাংলাদেশকে সাহায্য করতে পারবো। ডিসপাইট অফ সফি, জি I was really very happy আজকের আমাদের এইটা খুব ভালো হচ্ছে। হ্যাঁ, there was a nice synergy across all the speakers. হ্যাঁ, এবং আমার মনে হয় যে তোমার এই আমাদের টেলিভিশনে যে টক শো গুলো হয় এই হেলথের উপরে, তার চেয়ে আজকে কোয়ালিটি ইটস নট আ বায়াস, ইট ওয়াজ আনডাউটেডলি সুপিরিয়র। না আমরা তো আপনার শিষ্য, আর শিশু দেখে আসলে আমি ইন্সপায়ার্ড অ্যাকচুয়ালি। আই ওয়ান্ট টু সে মেনি থিংস বিকজ দাদা অত্যন্ত নলেজেবল সাংবাদিক, সে জানে বাংলাদেশের প্রত্যেকটা লেভেলে কি হচ্ছে। এই নলেজটা তো অনেকের নাই, আমরা না জেনে শুধু জাম্প টু দ্য কনক্লুশন, তাই না? অনেক নিউ জেনারেশনের ডাক্তাররা অথবা অন্য সাংবাদিকরা আসলে তার ধারণাই নাই হেলথ সিস্টেমটা কত কমপ্লেক্স এবং কত ডিপার নলেজ দরকার। এটা মোরালদা, আনোয়ার ভাই, জাহাঙ্গীর ভাই, ওনারা সবাই জানেন। আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে নেক্সট বুধবারে যেটা আমরা করব, ওইটার ফোকাসটা কি হলে ভালো হয় মনে হয়? সবাই মতামত নেই সবার এখানে। নেক্সট তা সেই অনুযায়ী আমরা স্পিকার ইনভাইট করব। বাট একদম ওভারঅল হেলথ না করে আপনি যদি শুধু করেন যে বেসরকারি খাত, আপনি খুব ফোকাসড একটা জায়গা হবে। বেসরকারি হাসপাতাল, বেসরকারি খাত, তাই তো? জিয়া ভাই আরেকটা জিনিস, মনে করেন শুধু গবেষণা। যে ভাই একটা বিষয় আমার মনে হয় যদি আপনি একবারে বসে 10-12টা এরকম থিম ডেভেলপ করে রাখেন, দেন প্রিপারেশনটা ইজি হবে। যেটা বললেন শিশিরদা বললেন যে বেসরকারি খাত, আমি মনে করি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, এবং এখন এটার ইনফ্লুয়েন্সটা খুবই বোঝা যাচ্ছে যে এই জায়গাটা আমাদের গ্যাপটা কত বেশি। এরকম আমি একটা কাজ করবো না তাহলে, আমি ওই হেলথ সিস্টেমস এর তোমার হোয়াট আর দ্য ক্রিটিক্যাল কম্পোনেন্টস বাংলাদেশের প্রেক্ষাপটে, হ্যাঁ, লেট মি ডু আ লিস্ট। এক একটা টপিক হবে, লিস্টের এক একটা আইটেম হবে এক এক দিনের টপিক। হ্যাঁ, এক্স্যাক্টলি, তাহলে আমরা ফোকাস করতে পারবো এবং গভর্নমেন্ট বা পলিসি মেকাররা কিন্তু টেক লেসন লার্ন নিতে পারবে এখান থেকে কি তাদের দরকার। হ্যাঁ হ্যাঁ, দাদা আপনার কি কোনো সাজেশন আছে আমাদের প্রতি? মানে কারণ আমরা এইটাই বলতে পারেন যে মাথা খারাপ, আমি চিরকাল আপনাকে সাজেশন নিয়ে চলছি নতুন করে। আমি না মানে উই নিড টু বি ইনক্লুসিভ। হ্যাঁ, অন্যদেরকে ইনক্লুড করার জন্য। হ্যাঁ, কারণ হেলথ সিস্টেমস ইজ নট অ্যাবাউট ডক্টরস অর নট অ্যাবাউট অনলি নার্স। ওই যে আমাদের একজন বলছিল যে ইভেন সুইপার ইজ পার্ট অফ দ্য সিস্টেম। হ্যাঁ, বা একজন ব্যবসায়ীও পার্ট অফ দ্য সিস্টেম, মানে রোগী পার্ট অফ দ্য সিস্টেম। আপনি যদি নির্দিষ্ট কোনো সাবজেক্ট বের করেন, মনে করেন যে বেসরকারি বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা আপনারা আলোচনা করবেন, তখন বেসরকারি কোনো হাসপাতাল, এই ভালো টপিক। বেসরকারি হসপিটালে যে আসলে একটা বিল দিয়ে দেয় পেশেন্টদেরকে, সরকারি হসপিটালে একটা বিল দিয়ে দেয়, এটা ডিফারেন্ট একটা ফাইন্যান্সিয়াল একটা ডিফারেন্স এসে পড়ে।
প্লাস বেসরকারি হসপিটালদের এখানে অনেক টপিক আছে বলার। আমি মনে হয় অনেকজন এটা জানতে চাচ্ছে, শুনতেও চাচ্ছে। এটা হলো হবে কি যে ওখানে বেসরকারি হাসপাতালের লোকজন থাকলো আর সরকারের কাউকে একজনকে রাখা আর কি। কারণ সরকারকে সবসময় গালি দেই, উত্তর দেওয়ার একজন মানুষ থাকা দরকার। একটা জিনিস যে ভাই এখানে আমি সময়ের জন্য বলতে পারি নাই, সো আমাদের কিন্তু একটা বিরাট বার্নিং ইস্যু আমাদের আছে অলরেডি, যে ইউনিভার্সাল হেলথ কভারেজ। সো যেটা কিনা ওয়ার্ল্ডের সবাই একটা কাঁপায় ফেলতেছে, যেটা ইকুইটেবল অ্যাক্সেস টু দ্য হেলথ সিস্টেম এবং কোয়ালিটি অফ হেলথ সার্ভিস, আর হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোটেকশন, যেটা জাহাঙ্গীর ভাই বলছে যে এই মানে কোয়ালিটি, ইকুইটি, ফাইন্যান্সিয়াল প্রোটেকশন, তিনটা জিনিস থাকতে হবে। এই যে ক্যাম্বোডিয়াতে যে আমাদের প্রজেক্ট, হ্যাঁ, ইটস এ গ্লোবালি ইটস এ ভেরি গুড এক্সাম্পল, হ্যাঁ, হাউ টু এনশিওর কোয়ালিটি, how do you ensure equity, access to poor and financial protection, impoverishment, হ্যাঁ, এটাকে রিডিউস করা, হ্যাঁ, এর উপরে আমাদের কথা বলার জন্য বেশ লোকজন আছে। এক্স্যাক্টলি, ওই জিনিসটা আনতে হবে, কারণ পিপলরা বিল দিয়ে নিঃস্ব হয়ে যাবে ফাইন্যান্সিয়ালি, তারপরে তারা চলতে পারবে না। এটা ফুড নাকি চিকিৎসা, যখন এই ধরনের চয়েস আসবে তখন এটা থ্রেটনিং ফর দ্য সিস্টেম। এটা হতে পারে না, এটা হয় না। তোর কোয়ালিটি কেয়ার, আমরা একটা সময় 70-80 দশকে, ইভেন 90 দশকে বাংলাদেশে কথা ছিল যে আমরা কাভারেজ, হাউ ফার উই ক্যান এক্সপ্যান্ড দ্য কাভারেজ। নাও কাভারেজ একটা ইস্যু না, সবখানে সব জায়গায় ডাক্তার, চিকিৎসক, ফার্মাসিস্ট। না, কোয়ালিটি ইজ দ্য বিগেস্ট ইস্যু। কোয়ালিটি ইজ দ্য নেক্সট টার্গেট। থার্ড হচ্ছে ইকুইটি। সো আমরা জানি উইদিন দ্য সিস্টেম আমাদের ইনইকুইটি আছে, সবখানে আছে, ফ্যামিলিতে, সোসাইটিতে, কমিউনিটিতে, স্টেটে। সো এইগুলা কিভাবে মিনিমাইজ করা যায়, এটা করতে হবে। এবং এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট যে প্রাইভেট দিয়ে শুরু করা, বিকজ প্রাইভেটাইজেশন বাংলাদেশে মনে হয় 60% হেলথ সিস্টেম কাভারেজ বাই দ্য প্রাইভেট সেক্টর আমি বলবো। সো 40% কাভার্ড বাই দ্য গভর্নমেন্ট। এখানে বড় বড় প্লেয়ার আছে লাইক ব্র্যাক অর আদার সার্ভিসেস, আমরা তাদেরকে আনতে পারি, যেটা প্রাইভেট সেক্টর অনলি, জাস্ট নট এনজিও, যারা প্রাইভেটলি রান করতেছে। আমি জানি না, যদি প্রাইভেট সেক্টর নিয়ে কথা হয়, আমি নেক্সট টপিকে একে নিয়ে আসবো, ব্র্যাকের যে এখন হেলথ ডিরেক্টর মোর্শেদা, আমি মোর্শেদাকে নিয়ে আসবো। হ্যাঁ, ও কিছুটা এনজিও পার্সপেক্টিভে কথা বলতে পারবে। আফসানা আনতে পারলে ভালো হতো, আফসানা অথবা ইয়ে ভাই, না, আফসানা পাকে আনা যায়। আর নেক্সট যদি আমরা আফসানা, আর আমি একে আনবো, আমি শিপা পাকে আনবো, শিপা হাফিজ, উনি লিগ্যাল পার্সপেক্টিভ থেকে কিছু কথা বলবেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, শিপা হাফিজ, হ্যাঁ, শিপা হাফিজ উনি আইন ও সালিশ কেন্দ্রের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন, তার আগে ব্র্যাকে অনেক বছর উনি ডিরেক্টর ছিলেন। হ্যাঁ, ওনাকে আনবো। আর আকরাম ভাইও ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ফর ওয়াশ টু ওয়াশ। কিন্তু প্রাইভেট সেক্টর থেকে আমি দেখি কাকে আনা যায়, প্রাইভেট সেক্টরে যারা হেলথের ব্যবসার সাথে সরাসরি যুক্ত, হ্যাঁ, এরকম একজনকে আমি দেখি আনা যায় কিনা। হ্যাঁ, তো 3 জন থাকবে হয়তো নেক্সট টাইম, প্লাস একজন সাংবাদিক, শিশির যদি থাকেন বা অন্য কেউ যদি থাকেন, একজন সাংবাদিক আমরা প্রত্যেকটা সেশনে রাখতে চাই। এক্স্যাক্টলি, এটা মিডিয়া ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কমিউনিকেশন ইম্পর্টেন্ট, কমিউনিকেশন গুলো হচ্ছে না ঠিক মতো, এটা রাখতে পারে, এটা আপনার রাখা উচিতই। এই দেশেও তো জার্নালিস্টের মেইন প্রশ্নটা প্রাইম মিনিস্টারকে করে, এই দেশে প্রত্যেকদিন প্রিমিয়ার হেলথ প্রফেশনালকে জার্নালিস্টের মেইন প্রশ্নটা করে যে এটা যদি হয় তাহলে এটা যদি হয় তাহলে এটা, তোমার ব্যাখ্যাটা কি? সাথে সাথে ক্লিয়ার, ট্রান্সপারেন্ট। সো কোথাও যাওয়ার সুযোগ নাই, এখানে পলিটিক্সের কোনো সুযোগ নাই, জাস্ট ওপেন ফোরাম। আমি একটা ইনফরমেশন শেয়ার করি আপনার সাথে, সেটা হচ্ছে যে আমরা কাজ করছি, ঠিক আছে, সবকিছু করছি, কিন্তু বাস্তব সত্যি কথা হচ্ছে যে আমাদের ব্যুরোক্রেসি যতদিন না পাল্টাবে, ব্রিটিশ ব্যুরোক্রেসি যতদিন, বাংলাদেশে কিচ্ছু হবে না। কোন সেক্টরে যত কিছু করেন না কেন, যত আপনি 5 বিলিয়ন বলছেন, তো কয়েক ট্রিলিয়ন ডলার দিয়েও শেষ পর্যন্ত এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের কিচ্ছু হবে না। এটা তো লাইভে নাই, আমরা জাস্ট পার্সোনাল ডিসকাশন। বাংলাদেশের সমস্ত ভবিষ্যৎ করে দেওয়ার জন্য এক ব্যুরোক্রেসি এনাফ। না, আমি এটা আমরা সবাই জানি কম বেশি, বাট হ্যাঁ, উই উইল ট্রাই आवर বেস্ট। আরেকটা বিষয় একটু খেয়াল করা যেতে পারে, সেটা হলো যে টপিকটা শুরু করা হবে তার আগে যদি এটার একটা হিস্ট্রি 2 মিনিটের মধ্যে বলে দেওয়া হয়, যেমন প্রাইভেটাইজেশন বাংলাদেশে কিভাবে আসলো, এক্স্যাক্টলি, ইভলিউশন, পাশাপাশি কিছু আইনগত ভিত্তি, এইটার উপর 2 মিনিট একজন বললো, যাতে সবাইকে কনটেক্সটে ফেলার জন্য। না, উইল ডু দ্যাট, এবং প্রত্যেকটাতেই তাই করা হবে। হ্যাঁ, ওই টপিকের উপরে একটা ওভারঅল একটা ওভারভিউ আমরা দিয়ে দেবো, এটা আমরা সবসময় করবো এখন থেকে। হ্যাঁ, আর ওই আই থিঙ্ক তুহিন ডিড আ নাইট জব, হ্যাঁ, যে ওই সব সামারাইজ করাটা, হ্যাঁ, এটাও করতে হবে, শেষে সামারাইজ করতে হবে। সামারাইজ করে আবার
স্পিকারদের 1 মিনিট করে দেওয়াটা ভালো, যদি ওনারা যদি একটু অ্যাড করতে Add চান, করতে চায়। বলতে পারি দিতে চান। হ্যাঁ, এটা খুব ভালো। So দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, we cannot থ্যাংক ইউ জিয়া ভাই, থ্যাংক ইউ। Thank you, and we really very happy to have you Extraordinary in this job. initiative. আমরা হ্যাঁ, এবং শিশুটিকে আপনাকে আবার জানিতে হবে, শিশুটিকে দেখে নেন। আর শফি, থ্যাংক ইউ। হ্যাঁ, শফি, সোহেল, তাহলে এখন আমি রাখি, আমাকে একটা ফোন আসতেছে, তো আমি একটু রাখি এখন। হ্যাঁ, জি জি, ওকে। আমরা ধন্যবাদ সবাই আপনাকে ধন্যবাদ Shamin, শামিন, হ্যাঁ, ধন্যবাদ thank you. আপনাকে। আপনাকে প্রথম চিনলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। কথা হবে। ওকে বাই বাই। সবাইকে ভালো, ধন্যবাদ। কিপ ইন টাচ। হ্যাঁ, কথা হবে জি। আবার। ওকে জি, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, আল্লাহ সুস্থ থাকেন। জি, আসসালামু আলাইকুম। bye. বাই। Bye.